হ্যাঁ, দেখো তো সবাই সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ওকে হলে আমরা শুরু করে দিব। হ্যাঁ, সবাই একটু চেক দাও সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। দেখো, সো আমরা আহ, আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, যে চ্যাপ্টার অনেক ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড বলতে এই চ্যাপ্টারটা তোমরা জানো সবাই, তবুও জাস্ট মনে করাই দিই, যেহেতু 21 ব্যাচ থেকে 25 ব্যাচ পর্যন্ত ছিল না আর কি। হ্যাঁ, শর্ট সিলেবাসে ছিল না, সো 5টা বছর এই চ্যাপ্টারটা অনলাইনে বলো বা অফলাইনে বলো অনেক জায়গায় করানো হয় নাই, এবং স্টুডেন্টরা করে নাই এই রিজনে যে পরীক্ষায় নেয় আর কি, এই কারণে। এবং এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্ট্যান্ট এই রিজনে যে 2016 সাল, সরি 14 ব্যাচ অবধি যে বইটা ছিল, আমি 2015 ব্যাচ, আমার থেকে বইটা চেঞ্জ হয়ে গেছিল। 2014 ব্যাচ অবধি যে বইটা ছিল, ওই বইটাতে এই চ্যাপ্টারটা আসলে দুইটা, মানে এই তোমরা যে চ্যাপ্টারটা পড়ছো যেখানে দুইটা অংশ দেখো, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া এবং চুম্বকত্ব, এটা আসলে দুইটা চ্যাপ্টার ছিল আলাদা। হ্যাঁ, এটা এইটুকু একটা চ্যাপ্টার ছিল একটা, এবং এইটুকু আর একটা চ্যাপ্টার ছিল, সো দুইটা চ্যাপ্টার। 2014 সালের বইয়ে দুইটা চ্যাপ্টার ছিল, 2014 এইচএসসি ব্যাচের বইয়ে। আমাদের সময় থেকে 2015 সাল থেকে এটাকে একসাথে মার্চ করে দেওয়া হলো, মানে দুইটা একই সাথে। বেসিক্যালি কন্টেন্টে কোনো তাহলে চেঞ্জ হয়েছিল? অ্যান্সার ইজ নো, কন্টেন্টে কোনো চেঞ্জ হয় নাই। কন্টেন্ট ঠিকই আছে। হ্যাঁ, কন্টেন্ট সেমই আছে, বা কন্টেন্ট সেমই ছিল। ক্লাস ঠিকঠাক আছে তো নাকি? ক্লাস ওকে আছে না? কন্টেন্ট সেমই ছিল, বেসিক্যালি একসাথে মার্চ করে দিচ্ছে। সো এই রিজনে তুমি যখন এই চ্যাপ্টারটা পড়বা, তখন এই চ্যাপ্টারটা দেখতে একটু বড় মনে হইতে পারে, বা মনে হইতে পারে যে একটু বেশ মানে মানে থাকে না যে একটু লেংদি চ্যাপ্টারটা। তবে লেংদি হলেও এই চ্যাপ্টারের একটা অংশ, একটা ব্যাপার আছে যে এই চ্যাপ্টারটা আসলে কনসেপচুয়ালি টপিক তুলনামূলক কম, লেংদি হলেও। কারণ লেংদের মধ্যে তোমার অনেক জায়গায় থাকবে যে তুমি অনেক কিছু থাকে যে, থাকে না বর্ণনামূলক কিছু ব্যাপার আছে, দেখা যায় ব্যাখ্যা বেশি, আসলে কনসেপ্টের ব্যাখ্যাটা বেশি কনসেপ্টের চেয়ে। সো লেংদি হলেও আমাদের পড়তে অতগুলো ক্লাস লাগবে না যতগুলো আমাদের এইরকম লেংদি চ্যাপ্টার পড়তে লাগে। সো ওইটা নিয়ে কোনো প্যারা নাই যে কতগুলো ক্লাস লাগবে, ভয়ের কিছু নাই, অত বেশি ক্লাস লাগবে না। ঠিক আছে। আর আরেকটা যেটা জিনিস, যে এই চ্যাপ্টারটা যখন আমরা পড়বো, তখন তোমাদের যাদের সিলেবাসে কলেজে নাই, এখন কলেজে নাই, তারা লাইভ ক্লাসগুলো করবা খালি। ঠিক আছে, লাইভ ক্লাসগুলো রেকর্ডেডও করবা না, রেকর্ডেড করালে করা হবে না, আমার সাথে সাথে লাইভ ক্লাসগুলো করবা। আর আরেকটা যেটা জিনিস দেখবা, যে লাইভ ক্লাসগুলা করবা, ক্লাস নোটগুলা করবা। যখন তোমার কলেজে আসবে তখন কি করবা, তখন তুমি হচ্ছে এটাকে করে নিবা, প্র্যাকটিস শিটটা সলভ করে নিবা, যেটা প্র্যাকটিস শিট আমি রেডি করতেছি সেটা সলভ করে নিবা। ঠিক আছে, তুমি প্র্যাকটিস শিটটা পরে সলভ করবা। তুমি মানে ক্লাসগুলা করে করে জাস্ট টপিকটা বুঝতে থাকবো, যে আচ্ছা এটাতে এটা যাচ্ছে, এটাতে এটা যাচ্ছে, দ্যাটস ইট। আমি চাচ্ছি তোমরা যাদের কলেজে নাই তারা টপিকগুলো দেখে রাখো, কারণ এখানে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে, অন্যান্য চ্যাপ্টারে না তুমি সাপোর্ট পাইতে পারো। সাপোর্ট বলতে কিরকম, ধরো যে তুমি তাপগতিবিদ্যা আমার সাথে করছো কি করো নাই জানি না আমি, কিন্তু তুমি কলেজের পরীক্ষার আগে একটু অনলাইনে ইউটিউবে সার্চ দিবে, তাপগতিবিদ্যার ভালো ভালো তুমি লেকচার পাবা। আমারও লেকচার আছে, অনেক প্ল্যাটফর্মে লেকচার আছে, আপডেটেড লেকচার সব, রিসেন্টলি 2-3 বছর আগের বা 1 বছর আগের লেকচার সব আছে, এবং ওগুলা দেখে তোমার কলেজ এক্সাম খুব ভালো মতো হয়ে যাবে। কিন্তু এই চ্যাপ্টারটা যেটা, এটাতে কিন্তু আহ,
এখন আর ঝামেলা হবে না হোপফুলি। হ্যাঁ, একটু সমস্যা ছিল, ঠিক করে দিয়েছি। তো দেখো যেখানে ছিলাম আমরা, এই চ্যাপ্টারটাতে কিন্তু তোমাকে আমি বলছি আমি যেটা বলতেছিলাম তখন চলে গেছিল, সেটা হচ্ছে আমার সাথে সাথে তোমাকে হচ্ছে লাইভে করতে হবে। হ্যাঁ, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার কলেজে যদি না থাকে তাহলে আমার সাথে সাথে লাইভে করবা, আর ক্লাস নোটটা করে রাখবা এখনই। কারণ এই চ্যাপ্টারের অন্য চ্যাপ্টারের মধ্যে একটা ডিফারেন্স কি জানো? তুমি যখন অন্য চ্যাপ্টার পড়ো, ধরো যে তাপগতিবিদ্যা, সাপোজ তোমার কলেজে আছে, হুট করে পরীক্ষার আগে তোমার পড়া লাগতেছে, তখন তুমি যে আর্কাইভটা পাচ্ছ, সেটা আমার হোক বা অন্য প্ল্যাটফর্মের হোক, অথবা বলতে পারো যে ইউটিউব থেকে তুমি যে সাপোর্টটা পাচ্ছ, এটা রিসেন্ট বছরগুলার, মানে 1 বছর আগের আর্কাইভ, অথবা ইউটিউবের সাপোর্টের কথা চিন্তা করলে 1, 2 বা 3 বছর আগের তুমি ইউটিউবের কন্টেন্ট পাচ্ছ, যেটা পড়লে তোমার হয়ে যাচ্ছে কলেজের পরীক্ষার। কিন্তু গত 5 বছর ধরে যেহেতু এই চ্যাপ্টারটা পড়ানো হয় না, সো কোনো প্ল্যাটফর্মেরই গত 5 বছরের মানে রিসেন্ট আর্কাইভ কিন্তু নাই। হ্যাঁ, তুমি পাইতে পারো, ইউটিউবে পাইতে পারো, কিন্তু ইউটিউবে যেটা পাবা তুমি বেসিক পাবা, তুমি কিন্তু পাবা না, কি বলে যে কনসেপ্ট পেলেও তুমি হচ্ছে প্র্যাকটিসগুলো পাবা না, তুমি জানতে পারবা না যে কোন টাইপের পরীক্ষায় কোন প্রশ্ন আসে। সো এই ব্যাপারটা কিন্তু এই চ্যাপ্টারে তোমাকে মাথায় রাখতে হবে, যেহেতু এটা ফুল সিলেবাসের চ্যাপ্টার। সো পড়াও লাগবে ওইভাবে, তোমাকে মাথায় রাখা লাগবে, এবং এটা এই কারণে আমি বলতেছি যে এটা তোমার কলেজে থাকুক না থাকুক, লাইভে করাটা বেশি ইম্পর্টেন্ট এই রিজনে যে তোমার যেন কমপ্লিট করা থাকে, মানে পরীক্ষার আগে তুমি জানবা যে তোমার কোন কোন জিনিস আসলে পড়তে হবে। আর আরেকটা যেটা জিনিস, প্র্যাকটিস শিট আমি যেটা দিব, ওইটা কলেজের পরীক্ষায় কলেজে যদি না থাকে এখন, তাহলে প্র্যাকটিস শিট না ধরে জাস্ট ক্লাসগুলো করবা। আর কলেজে থাকলে তো কথার বলাই নেই, কলেজে থাকলে তো অবশ্যই করতেই হবে, এখনই করতে হবে। ঠিক আছে, সো আমরা যদি শুরু করি তাহলে এই চ্যাপ্টারে আমি কি বলছিলাম, 2টা অংশ আছে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। সো তড়িৎ প্রবাহিত হলে কোথাও একটা চৌম্বক ক্রিয়া হতে পারে, এটা নিয়ে হচ্ছে আমাদের প্রথম অংশ, এবং এই অংশটাই বেশি দিন পড়তে হবে, মানে এই অংশটা একটু বড় অংশ, এই অংশে অনেকগুলো টপিক আছে। এবং আরেকটা হচ্ছে চুম্বকত্ব, যেটা আমরা পরে গিয়ে এই চ্যাপ্টারের পরে গিয়ে দেখবো যে চুম্বকগুলোর বিহেভিয়ার কিরকম হয় বা কিরকম কি বিহেভিয়ার দেয়। সো এখানে দেখা একটা ছবি আমি রাখছি, এটা একটু মানে আজকের ক্লাসের জন্যই রাখা আর কি, এই ছবিটা। হ্যাঁ, এবং এই ছবিটা থেকে একটা জিনিস একটা মাথায় রাখো, খেয়াল করে দেখো, এই যে একটা চুম্বক আছে না, এটা কিন্তু একটা মানে বেসিক্যালি চুম্বক বলা ভুল হবে, এটা কিন্তু একটা চুম্বক শলাকা, এটাকে একটা শলাকা চুম্বক বলা হয়, শলাকা চিকন হয়, এবং এইটা বেসিক্যালি নর্থ সাউথ তোমাকে নির্দেশ করে যায়। এই যে আমরা যে কম্পাসটা ইউজ করি না, কম্পাসের চুম্বকটা এরকম নর্থ সাউথ নির্দেশক। নর্থ পোলে মানে উত্তর দিক বরাবর নর্থ পোলটা থাকবে, দক্ষিণ দিক বরাবর সাউথ পোলটা থাকবে। এটা তোমরা জানো আর কি। এখন এই যে এটা আছে, এইটার আজকে দরকার আছে আমাদের, দ্যাটস আমি এটা এখানে রাখছি। হ্যাঁ, সো আমরা শুরুতেই খেয়াল করব যে আসলে চুম্বক ক্ষেত্র যেটা, এটা আমরা কেন পাচ্ছি বা এটা আমরা কিভাবে পাচ্ছি। হ্যাঁ, এটা কেন আসতেছে এটা একটু বোঝা দরকার। এই চুম্বক ক্ষেত্রের উৎসের ব্যাপারটা বইয়ে দেওয়া নেই, বইয়ে স্ট্রেট বলা আছে যে ঠিক আছে কোথাও একটা চুম্বক ক্ষেত্র আছে, কিন্তু কেন আছে এটা না বুঝলে হয় কি, যে তুমি মানে পড়ার ওই ফিলটাই পাবা না যে আসলে চুম্বক ক্ষেত্রটা কেন আসলো। সো আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে এরকম যে ধরো আমাদের কাছে একটা প্লাস, ওকে সরি এভরিওয়ান, আসলে এরকম হয় না, এবং আমাদের প্রথম ক্লাসেই হচ্ছে, আমি জানি না কেন, লাগ একটু খারাপ, তো যাই হোক প্যারা নাই, ক্লাস যেমনি হোক হবে। সো আমরা যেটা করছিলাম, আমি কোথায় ছিলাম, যে চৌম্বক ক্ষেত্রের উৎস নিয়ে কথা বলতে হবে, তাই না? সো চৌম্বক ক্ষেত্রের যে উৎসটা খেয়াল করে দেখো, চৌম্বক ক্ষেত্র কিভাবে আসলে আসে এটা না বুঝলে আসলে এই চ্যাপ্টারটা তুমি ফিল করতে পারবে না। সো এই কারণেই আমার যেটা করতে হবে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা কিভাবে আসছে এইটা তোমাদের জানতে হবে। সো ধরে নাও যে এখানে একটা প্লাস কিউ একটা চার্জ আছে, একটা স্থির চার্জ, স্থির কিনা এটা পরে দেখতেছে, আপাতত প্লাস কিউ একটা চার্জ আছে। হ্যাঁ, এবং আমরা যেটা করব, আমরা প্লাস কিউ চার্জ হতে একটা নির্দিষ্ট দূরত্বে, ধরো যে পি বিন্দু, এই পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব বা প্রাবল্যটা দেখব। ঠিক আছে, এখন এই প্রাবল্যটা আমরা কিভাবে বের করি মনে আছে তো? প্রাবল্য বের করার জন্য আমার যেটা করতে হবে যে এখান থেকে এই যে দূরত্বটা, সেই দূরত্বটা খেয়াল রাখতে হবে। এই দূরত্বটা খেয়াল রাখার পরে কি করতে হবে, এই দিকে প্রাবল্য, যেহেতু প্রাবল্য করার সময় আমাদের কি করতে হয়, মনে মনে +1 কুলম্ব চার্জ বসাই দিতে হয়, তাই না? স্থির তড়িতে পড়ছো, +1 কুলম্ব চার্জ বসাই দিলাম। তারপরে কি হবে, এই বরাবর থাকবে হচ্ছে প্রাবল্যের যে ভেক্টর সেটা, সো এটা ধরলাম ই ভেক্টর প্রাবল্য। ঠিক আছে, এটাকে ধরলাম ই। সো এই জায়গায় আমরা প্রাবল্য পাবো, এবং প্রাবল্যের ইকুয়েশনটা কি ছিল, প্রাবল্যের ইকুয়েশনটা ছিল =1/4πε0 Q/r², যদি এটা ধরে যে শূন্য মাধ্যমে আছে, কিছু না বললে আমরা শূন্য মাধ্যমে ধরি, তাই না?
এখন আমরা যেটা করতে চাই যে সাপোজ যদি এমন হয় যে এই চার্জটা এখানে তো স্থির ছিল, তাই না? এটা তো স্থির চার্জ ছিল, হুট করে যদি এটা গতিশীল হয়ে যায়, সাপোজ কোন বরাবর গতিশীল, এইটা ধরো এই রেখা বরাবর দৌড় দিছে, ধরলাম যে এই রেখা যে কোনো একটা দিক ডাইরেকশন বরাবর কি করছে, দৌড় দিয়েছে, ঠিক আছে? ধরলাম যে গতিশীল। সো গতিশীল হলে কি হবে, চার্জটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে আসবে। তো চার্জটা কোন জায়গায় চলে আসবে দেখো, চার্জটা এক সময় কি হবে, চার্জটা এক সময় এই জায়গায় চলে আসবে, তাই না? চার্জটা এক সময় এই জায়গায় চলে আসলো মনে করো। সো এই জায়গায় যখন চার্জটা চলে আসতেছে তখন খেয়াল করো, আমরা যদি প্রাবল্য বের করতে চাই, পি পয়েন্টেই প্রাবল্য বের করব। সো পি পয়েন্টের প্রাবল্যের সূত্রটা কিরকম হবে, পি পয়েন্টের প্রাবল্যের সূত্র বলতে মানে ব্যাপারটা কিরকম হবে দেখো, এইটা হচ্ছে দূরত্ব হবে। সো দূরত্বটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? আর অনেক জায়গায় আর টু ধরলাম, দূরত্ব চেঞ্জ হয়ে গেছে, এবং দূরত্ব চেঞ্জ হওয়ার কারণে যেহেতু আর চেঞ্জ হচ্ছে, তাহলে প্রাবল্যটাও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। তাহলে প্রাবল্যটা কি হবে, প্রাবল্যটা চেঞ্জ হয়ে এই বরাবর কিছু একটা হবে। এবং প্রাবল্যের খেয়াল করে দেখো, আর যেহেতু চেঞ্জ হয়েছে, প্রাবল্যের মানের সাথে ডাইরেকশনটাও চেঞ্জ হয়ে গেছে তো ওভারঅল, তাই না? প্রাবল্যের মানও চেঞ্জ হয়ে গেছে, ডাইরেকশনও চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইটা যদি E1 ধরতাম প্রাবল্য, তাহলে এটাকে আমরা ধরি E2। এখন খেয়াল করে দেখো, আমরা যে এই যে একটা চার্জ গতিশীল হয়ে গেল, এই জায়গায় প্রাবল্যের কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, রাইট? তখন চিন্তা করবা যে আচ্ছা এটা তো, আরে আমি তো বলি না যে এটা থেমে গেছে, এটা আরো গতিশীল হচ্ছে, মানে গতিশীল হতেই আছে। সো এটা একসময় এই জায়গায় আসবে, একসময় এই জায়গায় যাবে। সো এই দুইটা ভিন্ন ভিন্ন পয়েন্টের জন্য কি হবে দেখো, এই দুইটা ভিন্ন ভিন্ন পয়েন্টের জন্য তুমি যখন প্রাবল্য এখানে বের করবা, এবং এটার জন্য যখন প্রাবল্য বের করবা, তখন প্রাবল্যগুলো আসলে ভিন্ন হতেই থাকবে, কারণ দূরত্ব চেঞ্জ হচ্ছে, আর কি চেঞ্জ হচ্ছে, ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে। সো সবই চেঞ্জ হতেই আছে। সো এইটা হয়ে গেল 8-3 ধরো, 8-4 ধরো, আর এইখানে তুমি পাবা হচ্ছে E3-E4। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো খেয়াল করে দেখো, চার্জ যখন গতিশীল হলো, গতিশীল চার্জ হলে কি হবে, পি পয়েন্টে প্রাবল্য চেঞ্জ হয়ে গেল, রাইট? প্রাবল্য চেঞ্জ হয়ে গেল পি পয়েন্টে। আর পি পয়েন্টে যদি প্রাবল্য চেঞ্জ হয়ে যায়, তখন আমি একটা কথা বলতে পারি যে আচ্ছা দেখো, আমরা এখানে কি করতে পারি, টাইমের সাপেক্ষে প্রাবল্যের চেঞ্জের রেটটা বের করতে পারি। কোনো কিছু একটা চেঞ্জ হলে আমরা চেঞ্জের রেট বের করতে পারি না? কি করতে পারো, যে নির্দিষ্ট টাইমে কি পরিমাণে চেঞ্জ হচ্ছে সেটা বের করব। তাহলে কিরকম হতে পারে, তুমি বের করতে পারো ডেল ই বাই ডেল টি, অথবা সূক্ষ্ম পরিমাপের জন্য কি করব, ডিডিটি অফ ই, রাইট? তুমি চাইলে এটা বের করতে পারো। শুধু বের করা না, মানে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এই পি পয়েন্টে যে কোনো একটা +1 কুলম্ব চার্জ কিন্তু এটা ফিল করছে, তাই না? যে কোনো একটা +1 কুলম্ব চার্জ যখন এইখানে চার্জটা ছিল, তখন এই দিক বরাবর প্রাবল্য ফিল করছে, বা এই দিক বরাবর অ্যাকচুয়ালি ফোর্সটা ফিল করছে। যখন এখানে আসলো তখন এই দিক বরাবর ফিল করবে, যখন এখানে আসবে তখন এই দিক বরাবর, যখন এখানে আসবে তখন এই দিক বরাবর। সো তার কি হচ্ছে, তার উপরে যে ফোর্সটা আছে, F = কিউ আমরা জানি, তাই না? ফোর্সের যে ভ্যালুগুলো, ফোর্সটা চেঞ্জ হচ্ছে, বা চুম্বক বা তড়িৎ প্রাবল্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেকটা মোমেন্টে। সো এই যে তড়িৎ প্রাবল্যের চেঞ্জের যে ইফেক্টটা, এটার তো একটা ইফেক্ট আছে, রাইট? এটা একটা ইফেক্ট পাওয়া যাবে, মানে ফিজিক্যাল একটা ইফেক্ট থাকবে। এই ইফেক্টটাই হচ্ছে চুম্বক ক্ষেত্র। এর ইফেক্ট হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? এবং এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো? বি ভেক্টর, চৌম্বক ক্ষেত্রকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বি ভেক্টর কি জিনিস? বি ভেক্টর হচ্ছে চৌম্বক ক্ষেত্র। কেন আসলো? আসলো হচ্ছে কোন একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের কারণে আসছে, রাইট? কি হয়েছে? চৌম্বক ক্ষেত্র আসছে কোন একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের কারণে। এই যে তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বি যেটা, এটা আসলে হচ্ছে আমি নির্দিষ্ট জায়গায় যত বেশি তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন করতে পারবো তত বেশি পাওয়া যাবে চৌম্বক ক্ষেত্রের ইফেক্ট। মানে বেসিক্যালি
পরিবর্তনের ইফেক্টটাই হচ্ছে চুম্বক ক্ষেত্র। বলো এই পর্যন্ত আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা? আমি তোমাকে বলতেছি না যে তুমি এখান থেকে ম্যাথ করা শুরু করবা, আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা যে হ্যাঁ কোথাও তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে কোন একটা পয়েন্টে, পরিবর্তনের যে ইফেক্টটা, ফিজিক্যাল ইফেক্টটা এখানে পড়বে সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। বলো বলো ক্লিয়ার কিনা আইডিয়াটা? এখন এই যে আইডিয়াটা আসছে না, এই আইডিয়াটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী কাজ করছিলেন, এবং তারা এই আইডিয়াটা নিয়ে যখন কাজ করছিলেন তখন সেটার ফলাফল আমরা কি পাইছি, এবং সেই ফলাফলগুলোকে আমরা রিয়েল লাইফে কিভাবে নিয়ে আসতে পারছি, এই ব্যাপারগুলো নিয়েই চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 একই সাথে। ঠিক আছে, এখানে যেরকম একটা জিনিস তুমি দেখতেছো যে দেখো কি হলো যে তড়িৎ ক্ষেত্রে চেঞ্জ হওয়ার কারণে চুম্বক ক্ষেত্র পাওয়া গেল। আমরা কিছুদিন পরে উল্টাটাও দেখব, আমরা এটাও দেখব যে কোনো জায়গায় যদি এমন হয় যে চুম্বক ক্ষেত্রের চেঞ্জ হচ্ছে, সেখানে আবার তড়িৎ ক্ষেত্র পাওয়া যায়। মানে ব্যাপারটা এরকম হবে, তড়িৎ আর চুম্বক পরস্পরের পরিপূরক, একজন ছাড়া আরেকজন হয় না। কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্র থাকলে, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র থাকলে সেখানে চুম্বক ক্ষেত্র থাকবে, আবার কোনো জায়গায় যদি পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র থাকে সেখানে তড়িৎ ক্ষেত্র থাকবে। এবং এই ব্যাপারটার হচ্ছে এক্সাম্পল বলো বা অ্যাপ্লিকেশন আছে বলেই আমরা ক্লাসগুলো করতে পারতেছি, নাইলে পৃথিবীর প্রযুক্তি এতদূর আগাইতো না। ঠিক আছে, সো এই ব্যাপারটার অনেক সুন্দর এবং অনেক ভালো অ্যাপ্লিকেশন রিয়েল লাইফে আমরা রেগুলার ইউজ করি। এই যে আমরা কারেন্ট ইউজ করি না, যে আমাদের বাসা বাড়িতে কারেন্ট আসে, এই কারেন্টটা আসে আসলে কোনো একটা জায়গায় জেনারেটরের মাধ্যমে কি করা হচ্ছে, চৌম্বক ক্ষেত্রে রেগুলার পরিবর্তন করা হচ্ছে। এর ফলে আমি কি বললাম খেয়াল করে দেখো, আমরা আপাতত যেটা পড়তেছি তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হলে চৌম্বক ক্ষেত্র পাচ্ছি, আর জেনারেটরে কি করা হচ্ছে জানো, চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন করছো, এই কারণে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ পাচ্ছ, যেটা আমরা বাসা বাড়িতে রেগুলার ইউজ করতেছি। সো এই ব্যাপারগুলো চ্যাপ্টার 5-এ গিয়ে আরও ক্লিয়ার হবে। সো আমি জাস্ট একটু ট্রেলার দিয়ে রাখলাম আর কি, যে আমরা কি কি পড়বো, আমরা বা আমাদের পড়ার স্কোপের মধ্যে কি কি আছে। এখন আমরা যেটা শুরু করব চ্যাপ্টারের শুরুতে, যে আমরা চৌম্বক ক্ষেত্র ব্যাপারটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করব, বা এখান থেকে এক্সপেরিমেন্টাল কি কি ডেটা পাওয়া গেছে সেগুলো নিয়ে প্রথমে একটু কাজ করব। ঠিক আছে, সো শুরুতেই আমরা একটা পরীক্ষা নিয়ে পড়ব। এখন এই পরীক্ষাটা কীরকম, পরীক্ষাটা বেসিক্যালি এটাই পরীক্ষা। এখানে কি হয়েছে খেয়াল করে দেখো, এখানে যেটা হয়েছে তড়িৎ ক্ষেত্রের চেঞ্জ হওয়ার ফলে কি হয়েছে, চুম্বক ক্ষেত্র পাওয়া গেছে। তড়িৎ ক্ষেত্রের চেঞ্জ কিভাবে পাইছি, যখন আমরা একটা চার্জকে গতিশীল করেছি। এখন তুমি খেয়াল করে দেখো, আমি যদি একটা কথা লিখি, তোমরা আশা করি সবাই মান বা ব্যাপারটা, চার্জ গতিশীল হলে কি উৎপন্ন হয়, কারেন্ট উৎপন্ন হয়, বা কারেন্ট বলা যায় সেটাকে। কারেন্ট কি, গতিশীল চার্জের সমাহার। অনেকগুলো চার্জ গতিশীল যখন থাকে তখনই তাকে কারেন্ট বলি আমরা, তাই না? সো আমরা যদি একটা কাজ করি, দেখো ধরো যে আমরা একটা তারের মধ্য দিয়ে, লেটস সে এই তারের রোধটা হচ্ছে আর, এটা একটা তারের মধ্য দিয়ে কি করছি, কারেন্ট পাস করে দিচ্ছি সামহাউ। হ্যাঁ, এখানে বিভিন্ন ব্যাটারি ট্যাটারি আছে, অত কিছু দেখা লাগবে না, আপাতত জাস্ট দেখো কারেন্ট যদি আমরা পাস করে দিই, এবং আমরা কি করব, এবং আমরা এই যে এখন এই যে শলাকা চুম্বকটা ছিল না, শলাকা চুম্বক, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমরা এখন এখানে রেখে দিব। ঠিক আছে, একটা শলাকা চুম্বককে আমরা এখানে সেট করে রেখে দিব, বুঝছো, শলাকা চুম্বক। সো আমরা কি করছি, লেটস সে একটা শলাকা চুম্বক আঁকাই আগে। একটা শলাকা চুম্বক আমরা সেট করেছি, ওকে। এইবার এই শলাকা চুম্বকে যেটা হবে, আমরা যদি এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করে দেই, কারেন্ট পাস করলে কি হচ্ছে, চার্জ গতিশীল হচ্ছে, এবং গতিশীল চার্জ হলে কি হবে, চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে, বা এটার ইফেক্টে চৌম্বক ক্ষেত্র আসবে। সো গতিশীল চার্জের কারণে যদি চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়, তখন এখানে কি হবে, এখানে না চৌম্বক ক্ষেত্র চলে আসবে, মানে এখানে একটা চৌম্বক ক্ষেত্র সামহাও কোথাও একটা আসবে, এবং এটার ইফেক্ট কিরকম হবে, এই শলাকাটা ঘুরে যাবে। এই শলাকাটা কি হবে জানো, এই শলাকাটা ধরো যে
অন্য কালারে যাই। এই শলাকাটা এরকম করে টার্ন করেছে, মানে কি হয়েছে, শলাকাটা জাস্ট ঘুরে গেছে। ওকে, এইবার মজার বিষয় আছে এখানে কয়েকটা, এখানে হচ্ছে পাওয়া যায় আর কি, মানে এই যে ওয়েস্টেডের যে পরীক্ষা, বিজ্ঞানী নামে অবশ্যই, এবং তিনি পরীক্ষা করেছিলেন, এই কয়েকটা হচ্ছে কি বলে যে পর্যবেক্ষণ পাওয়া যায়, পর্যবেক্ষণ সমূহ। 1 নাম্বার পর্যবেক্ষণ হচ্ছে কারেন্ট বেশি হলে শলাকার ঘূর্ণন বেশি হয়, মানে বেশি কোণে ঘুরবে। মানে তুমি যত বেশি কারেন্ট দিবা তত বেশি ঘুরবে। কেন? কারণ চৌম্বক ক্ষেত্র তত বেশি হবে, যত বেশি কারেন্ট দিচ্ছ তত বেশি চার্জ থাকবে, তত বেশি গতিশীল থাকবে তারা, এবং এর ফলে কি হবে, ঘূর্ণনটাও বেশি হবে, কারণ চৌম্বক ক্ষেত্র বেশি পাচ্ছ, দ্যাটস ওয়াই। আচ্ছা, এবং উল্টাটাও দেখা যাবে, কারেন্ট কম হলে চৌম্বক ক্ষেত্রের ঘূর্ণনটা কমে যাবে, সহজ কথা, সো এটা লিখছি না। এবার আরেকটা ব্যাপার, কারেন্ট একদিকে প্রবাহিত হলে শলাকাটি যেদিকে ঘোরে বিপরীত সাইডে বা বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হলে শলাকাটি অপোজিট দিকে ঘুরবে। মানে ব্যাপারটা এরকম যে যদি এমন হয় যে তুমি এদিকে কারেন্ট দিছো, তো সো এই কারণে শলাকাটা এইদিকে ঘুরে গেছে, তাই না? শলাকাটা কোন দিকে ঘুরে গেছে? শলাকাটা ঘুরে এই দিকে চলে আসছে, এখানে আসছে। যদি তুমি কারেন্টটা একটা কাজ করতা, কারেন্টটা অপোজিট করে দিতা, মানে কারেন্ট এই দিক বরাবর না, কারেন্টটা কোন দিকে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে এই দিকে, যদি হয় কারেন্ট যদি এই দিকে চলে, তখন কি হবে জানো? তখন এইটা অপোজিট দিকে ঘুরবে। বুঝছো আইডিয়াটা? মানে একদিকে গেলে যেদিকে যায়, অপোজিট দিকে গেলে ভিন্ন দিকে যায়। লাস্টের যেটা 3 নাম্বার, কারেন্ট প্রবাহ থামিয়ে দিলে শলাকাটি আদি অবস্থানে ফেরত আসে। মানে কি করছো তুমি, হুট করে কারেন্ট প্রবাহটা থামাই যদি দাও, তাহলে শলাকাটি আগে যে ফ্ল্যাট পজিশনে ছিল ওই জায়গায় চলে আসবে। সো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে হ্যাঁ, চৌম্বক ক্ষেত্র যেটা, এটার আসলে ডাইরেকশন আছে, কারণ এটা একটা ক্ষেত্র, ভেক্টর যেহেতু, এটা ডাইরেকশন আছে, এবং ডাইরেকশনের যে ব্যাপারটা সেটা আসে আসলে কারেন্টের ডাইরেকশনের উপরে। কারেন্টটা যেদিকে থাকবে চৌম্বক ক্ষেত্র এক্স্যাক্টলি সেইভাবেই হচ্ছে আসবে। কারেন্ট যদি এইদিকে যায়, এক সাইডে চৌম্বক ক্ষেত্র থাকবে, কারেন্ট অপর দিকে গেলে আরেক সাইডে চৌম্বক ক্ষেত্র থাকবে। এবং এটা যেটা বলে ফাইনালটা, যে যদি কারেন্ট না থাকে, যদি কারেন্ট না থাকে, কারেন্ট না থাকলে কি হবে, গতিশীল কোনো চার্জ থাকবে না। আর চার্জ যদি গতিশীল না হয়, চৌম্বক ক্ষেত্রে দেখো, চার্জ যদি গতিশীল না হইতো, স্থির থাকতো, তাহলে কি হইতো? তাহলে একই রকমই তুমি প্রাবল্য পাইতা। সো প্রাবল্যের চেঞ্জ হইতো না, তাই না? প্রাবল্যের যদি কোনো চেঞ্জ না হয়, তার ইফেক্টও আসবে না বা চৌম্বক ক্ষেত্র আসবে না। সো চৌম্বক ক্ষেত্র কখন আসে? যখন চার্জ গতিশীল থাকে বা যখন কারেন্ট রানিং থাকে। কারেন্ট প্রবাহ থামাই দিলে কোনো চৌম্বক ক্ষেত্র আসবে না। এবং এখানে আরেকটা জিনিস যদিও পাওয়া যায়, তবে এই জিনিসটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। হ্যাঁ, এখানে আরেকটা পর্যবেক্ষণ আছে। এই পর্যবেক্ষণের কথা যদি আমি এখন বলি তাহলে একটু কেমন কেমন লাগবে, আমি লজিক্যালি পরে বলবো, ম্যাথমেটিক্যাল লজিক সহ পরে আমি বলবো যে আরেকটা পর্যবেক্ষণ আছে। কিন্তু তোমরা বইয়ের মতো করে 3টাই লিখতে পারো, আমাদের এখানে আর অতিরিক্ত লেখার দরকার নেই। কি পর্যবেক্ষণ আরেকটা আসবে ওটা আমরা পরে আলাদা করেই লিখতে পারবো।
ঠিক আছে, এইবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ওয়েস্টেডের পরীক্ষার শলাকার বিক্ষেপণের দিক। এই যে বিক্ষেপণের যে দিকটা, এইটা সব বইয়ে ছিল না, বুঝছো? এবং এইটা আসলে আমাদের সময়ও ছিল না, ইভেন আমি নিজেও পড়ি নাই আমাদের সময়। কিন্তু তোমাদের বিভিন্ন বইয়ে, এক্সাম্পল একটা সেলুসারের বইয়ে দেওয়া আছে হচ্ছে ওয়েস্টেডের পরীক্ষাতে শলাকাটা কোন দিকে, এক্স্যাক্টলি কোন দিকে যাবে সেটা বের করার একটা নিয়ম কানুন বা ব্যাপার আছে, সেগুলো চাইলে বের করা যায়। সো সেই ব্যাপারটা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে? তাহলে লেখো লেখো যে এক নাম্বার হচ্ছে ওয়েট, ঠিক আছে, মেথড, বুঝছো? লেখো যে মেথড, ওয়েস্টেডের পরীক্ষার শলাকার বিক্ষেপের দিক বের করার মেথডস। এক নাম্বার মেথড হচ্ছে, এটা হচ্ছে ওয়েস্টেডের নিজেই দিয়েছে, ওয়েস্টেডের ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পদ্ধতি। ওকে, ব্যাপারটা এরকম যে ধরো এটা হচ্ছে তার, এবং তারের নিচে তুমি হচ্ছে একটা চুম্বক শলাকা রেখেছো, ঠিক আছে? ওকে, এবং চুম্বক শলাকাটা এইদিকে হচ্ছে নর্থ এবং এইদিকে হচ্ছে সাউথ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এই সাইডে হচ্ছে উত্তর এবং এই সাইডে হচ্ছে দক্ষিণ। ওকে, এখন তুমি যদি যে দিকে খেয়াল করবা, যদি উত্তর দিকে কারেন্ট যায়, খুব ঠান্ডা মাথায় খেয়াল করো, ব্যাপারটা খুব ইজি, তেমন কঠিন না। উত্তর দিকের কারেন্ট যায়, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা কি করবা জানো? ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা কারেন্টের ডাইরেকশন বরাবর রাখবা। ডান হাত, নট বাম হাত। এই চ্যাপ্টারে কিন্তু বাম হাত ডান হাত দুইটাই ইউজ হবে, বুঝছো? আপাতত ডান হাত ইউজ করি। খেয়াল রাখবা যে কোন হাতের কথা বলছি। ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা কি করব? কারেন্টের ডাইরেকশন বরাবর রাখবো, ঠিক আছে? উত্তর দিক বরাবর কারেন্ট। এরপরে যে ডাইরেকশনে তুমি তোমার হাতের বাকি, মানে কি বলে যে আঙ্গুলগুলো বা হাতের তালুটা রোটেট করতে পারো, তুমি কিন্তু হাতের তালু এই দিকে রোটেট করতে পারবা না। হাতের তালু সুন্দর মতো এই দিকে রোটেট হবে, তাই না? উল্টা দিকে কি রোটেট হবে? এই দিকে রোটেট হবে না, এই দিকে রোটেট হবে। সো যেই দিকে রোটেট করতে পারবা সেই দিক বরাবর এই পোলটা ঘুরে যাবে, বা অন্য কথায় এইটা এই দিকে চলে আসবে। এভাবে রাখলে কি হবে? হাতের তালুর রোটেশন বরাবর কোন পোল যাবে? নর্থ পোল যাবে। কার নর্থ পোল? শলাকার নর্থ পোল। শলাকার তো দুইটা পোল আছে, একটা নর্থ একটা সাউথ। হাতের তালুর রোটেশন বরাবর শলাকার নর্থ পোল যাবে। হ্যাঁ, এখন তুমি বলতে পারো আচ্ছা যদি এমন হয় যে আমরা উল্টো দিকে করি, মানে তুমি বলতে চাচ্ছ যে ঠিক আছে আপনি এইভাবেই রাখেন, সমস্যা নাই, সেট আপটা উত্তর দক্ষিণ এইভাবে সেট আপ রাখেন, কোনো সমস্যা নেই, রাখো। তারপরে আপনি শলাকাটা আগের মতো সেট করেন। হ্যাঁ, সেট করো, কোনো সমস্যা নেই। মানে এই প্রশ্ন কিন্তু আসা এখন স্বাভাবিক যে এটা হলে কি হবে। এবং আপনি এই পাশে নর্থ রাখেন, মানে নর্থ পোল তো নর্থ দিকেই থাকবে, তাই না? এটা নর্থ পোল বলেই তো আমি এখানে উত্তর লিখতে পারি। কথা বুঝছে? এটা এমন না যে আমি উত্তর লিখলাম তারপরে এখানে নর্থ বসালাম, এরকম না। উত্তর নর্থ পোলটা অটোমেটিক উত্তর দিকে থাকবেই, আর এদিকে থাকবে সাউথ পোল। আপনি এবার কাজ করেন, আপনি এবার উল্টো সাইডে, এই দক্ষিণ সাইডে হচ্ছে কারেন্ট প্রবেশ করেন। বলে যে হ্যাঁ করো, প্রবেশ করো। ওকে, তাহলে কি হাতের তালুর রোটেশন বরাবরই নর্থ পোল যাবে? দেখি যায় কি না। তুমি হাতের তালু তাহলে কোন দিকে সেট করবা? খেয়াল করো,
বৃদ্ধাঙ্গুলি যদি এদিকে ডান হাত, কিন্তু বৃদ্ধাঙ্গুলি যদি এদিকে সেট করো, হাতের তালে কোন দিকে ঘোরে? এদিকে ঘোরে না? এদিকে ঘুরছে, হাতের তালু এইদিকে ঘুরছে। সো নর্থ পোলটা এই দিক বরাবর যাবে, বুঝছো? নর্থ পোলটা এই দিক মানে কি, নর্থ পোলটা এই বরাবর ঘুরবে তখন। কথা বুঝছো? দেখো উল্টো হলো না? এক্স্যাক্টলি উল্টো। এটাকে যা পড়েছি সেটা কিন্তু মিললো। কিন্তু আই যেদিকে যাবে, যদি এই দিকে যায় তাহলে যদি এই দিকে ঘোরে, আই যদি অপোজিটে যায় তাহলে অপোজিট দিকে ঘুরবে, এবং তাই হয়েছে। হাতের তালুর রোটেশন বরাবরই নর্থ পোল গিয়েছে। শলাকার নর্থ পোল, হ্যাঁ, শলাকার নর্থ পোল ঘুরবে। এখন একটা মজার জিনিস আছে, বুঝছো? মজার জিনিসটা হচ্ছে, একটু আলাদা করে রাখো আর কি, লেখো। এই দুইটা কেসে খেয়াল করে দেখো, শলাকার উপরে হচ্ছে তার দেওয়া, তাই না? শলাকার উপরে তার, শলাকার উপরে তার, আমি লিখে দিই, শলাকার উপরে আছে তার, এবং এইটাতেও তাই, শলাকার উপরে তার। এখন লেখো, শলাকার তার যদি শলাকার নিচে থাকে তাহলে নর্থ পোল অপোজিট সাইডে ঘুরবে। তার যদি শলাকার নিচে থাকে তাহলে নর্থ পোল আবার অপোজিট সাইডে ঘুরবে। মানে এই যে তারটা যেটা শলাকার উপরে সেট করছো, তুমি যদি শলাকার নিচে সেট করো, শলাকাটা নিচে, মনে করো শলাকাটা উপরে তারটা নিচে, তখন আমরা যেটা পড়লাম না, যেটা কোন দিকে ঘুরবে, সেটা তুমি আগে চিন্তা করবা যে শলাকার উপরে থাকলে কি হবে, শলাকার উপরেরটা আগে চিন্তা করবা। পরে যেটা চিন্তা করছো শলাকার নিচে থাকলে সেটাকে অপোজিট করে দিবা, ঘুরাই দিবা। বুঝছো? এখানে আলাদা করে সবকিছু মনে রাখার কোনো দরকার নেই, যে কোনো একটা মনে রাখবা। তুমি এক্স্যাক্টলি এটা মনে রাখো, তখন তুমি কারেন্ট ঘুরাই দিলে অপোজিটে যাবে, এটাও বুঝতে পারবা। শলাকা ঘুরাই, মানে শলাকাকে যদি উপরে নিয়ে যায়, তার যদি নিচে নামাই, তাহলে কি হবে সেটাও বুঝতে পারবা। ঠিক আছে, আমি একটা তোমাদের প্র্যাকটিস করতে দেই, তাহলে দেখবো যে তোমরা আসলে পারতেছো কিনা। বুঝছো? প্র্যাকটিস করতে দেই, তাহলে বোঝা যাবে। চলো, সো এটা কি গেল? এটা হচ্ছে ওয়েস্টেডের ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পদ্ধতি। এই পদ্ধতিকে আমরা একটা প্র্যাকটিস করি। ধরে নাও যে আমার কাছে, আমি শলাকাটা বললাম হচ্ছে এরকম, এটা নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। আমি কি করব, আমি হচ্ছে একটা তারকে নিচে সেট করলাম, ঠিক আছে, শলাকার নিচে কিন্তু। এবং আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করাই দিব। ধরো যে কারেন্টটা হচ্ছে এই বরাবর, তাহলে আমাকে বলবা হচ্ছে, ধরো তোমাকে এরকম প্রশ্ন দিল, তারপরে বললো যে শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকবর্তী হবে? অপশন 1 হচ্ছে পূর্ব, মানে এটা কি পূর্ব দিকে হেলে যাবে, নাকি অপশন বি হচ্ছে পশ্চিম? দুইটা অপশন চুজ করো। উত্তর দক্ষিণ তো হবে না, কারণ এখানে শলাকাটা ঘুরবেই, সো উত্তর দক্ষিণ বরাবর সে থাকবে না। শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে পড়তে হবে বলো? চিন্তা করো, আমারও মুখস্থ নেই এটা, আমাকে চিন্তা করতে হবে, তোমরা চিন্তা করো। ঠান্ডা মাথায় বলি, স্টেপ 1টা হচ্ছে কি করবা, উপরে চিন্তা করবা তারটাকে উপরে চিন্তা করার পরে ডান হাতের যে নিয়মটা ওয়েট স্টেটের, সেটা অ্যাপ্লাই করবা।
কোন দিক যাবে গো? পশ্চিম। আচ্ছা ট্রাই করি। সো আমরা যদি তলটা আঁকাই, আগে তলটা আঁকাই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমকে ফিক্স করি। সো এইটা হচ্ছে যদি উত্তর হয়, এটা তো দক্ষিণ, তাহলে এই তল বরাবর উত্তর দক্ষিণ, সো এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। ঠিক আছে, এবার আমি কি চিন্তা করব? আমি চিন্তা করব হচ্ছে আচ্ছা ওয়েট, যদি এটা উপরে থাকতো, উপরে থাকলে কি হবে? উপরে থাকলে এইরকম যাচ্ছে, তাহলে এই বরাবর যেতে হচ্ছে নর্থ পোলটা, তাই না? আমি কি বলছি? এটাকে উপরে রেখে নর্থ পোলের কথা চিন্তা করতে হবে। তাহলে এই বরাবর, তাই তো হচ্ছে, তাই না? এই যে উপরে যখন ছিল, এই যে তখন এই বরাবর নর্থ পোল চলে যাচ্ছিল, সো নর্থ পোলটা উপরে যদি থাকতো তাহলে এই বরাবর যেত। আমার চিন্তা কি হচ্ছে যে উপরে থাকলে নর্থ পোলটা এই বরাবর যেত, রাইট? কিন্তু এটা আসলে নিচে, তাই না? এটা কোন দিকে আছে? নিচে আছে। সো অবশ্যই উল্টে যাবে, এইদিকে না গিয়ে এই দিকে যাবে। সো তাহলে কি হবে খেয়াল করে দেখো, এটা আসলে নর্থ পোলটা কোন দিক বরাবর যাচ্ছে? এই দিক বরাবর বা পশ্চিম ডাইরেকশনে। সো পশ্চিম হচ্ছে রাইট। এই দেখো, যারা বোঝো নাই বুঝতে পারছো কিনা এবার? যাদের সমস্যা হচ্ছিল বুঝতে পারছো কিনা? বেশিরভাগই রাইট অ্যান্সার দিছো, ভেরি গুড। তো হয়েছেই। এখন এই যে ব্যাপারটা আছে না, 1 নাম্বার মেথড, এটা আরেকটা মেথড আছে। বেসিক্যালি তারা একই জিনিসই নির্দেশ করবে, অবশ্যই মেথড ভিন্ন হলেও মানে অ্যান্সার একই আসবে। আরেকটা মেথড হচ্ছে অ্যাম্পিয়ারের কারেন্টের একক যে অ্যাম্পিয়ার, হ্যাঁ ওনার নামে, অ্যাম্পিয়ারের সন্তরণ বা সুইমিং মেথড। আমি জানি না যে উনি সুইমিং খুব পছন্দ করতো কিনা, এই কারণেই কিনা উনি এরকম নাম দিছে। তো যাই হোক, মানে উনি কাজটা চিন্তা করছে আর কি এভাবে, নাম তো ইস্যু না, মানে চিন্তা করছে এভাবে। উনি চিন্তা করছে এভাবে যে দেখো, এই যদি কেউ একজন, হ্যাঁ মনে করো কেউ একজন পানির নিচে সাঁতরাচ্ছে, তো ধরে না পানি করে দাও, সাঁতরাচ্ছে, এবং এখানে যেটা হয়েছে, এইটা যদি সাঁতরানোর সময় লিখতে হবে, সাঁতরানোর সময় সাঁতারু শলাকার উপরে থাকবে, নিচে না। যদি থাকে তাহলে সাঁতারু যেদিকে সাঁতরাবে তার সেদিকে কারেন্ট গেলে, মনে করো এইদিকে কারেন্ট যাচ্ছে, এইদিকে সাঁতরাচ্ছে, তো এইদিকে যদি কারেন্ট যায়, তো কারেন্টটা এইদিকে গেলে তার বা সাঁতারুর বাম হাত বরাবর উত্তর মেরু ঘুরবে। দেখো আমি একটু কাকের ঠ্যাং বকের ঠ্যাং করে ফেলছি তাড়াতাড়ি লিখতে গিয়ে, কিন্তু বোঝা তো যাচ্ছে আমার কথাগুলো, তাই না? সাঁতারু যেদিকে সাঁতরাবে, সাঁতারু কোন দিকে সাঁতরাচ্ছে? সাঁতারু এইদিকে সাঁতরাচ্ছে, সেই দিক বরাবরে যদি কারেন্ট থাকে, তাহলে আমরা তো জানি আর কি, তাই না? আমরা একটু আগে তো একটা সূত্র শিখছি যে আমরা যদি ওয়েস্টেডের এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলির সূত্রটা ইউজ করি, তাহলে এই দিক বরাবর কারেন্ট গেলে এই দিক বরাবর হচ্ছে নর্থ পোলটা ঘুরে যাবে, রাইট? এই দিক বরাবর নর্থ পোলটা ঘুরে যাবে। সো নর্থ পোলটা এই দিক বরাবর ঘুরবে, তাই না?
এই দিক বরাবর। সো ওইটাই বলছে যে ঠিক আছে, সাঁতারুর কথা চিন্তা করলে সাঁতারুর বাম হস্ত যেটা, সাঁতারুর বাম হাত কোনটা, এই যে এটা হচ্ছে বাম হাত, বাম হস্ত বরাবর নর্থ পোল ঘুরে যাবে। খুব সহজ জিনিস না? একই জিনিস কিন্তু, মানে মেথড যতই আলাদা হোক, আমরা তো একটা ম্যাথ অনেক মেথডে করতে পারি। মেথড ব্যাপারটা হচ্ছে একটা জিনিসকে ব্যাখ্যা করার উপায়। একই জিনিস, একই রেজাল্টকে তারা ব্যাখ্যা করেছে দুইভাবে। একজন ওয়েস্টেড ব্যাখ্যা করেছে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে, যেটা বেশি ইজিয়ার মনে হয়, বা যেটা মানে ভালো আর কি, আমাদের কাছে তাড়াতাড়ি মনে হবে। আরেকজন অ্যাম্পিয়ার এটাকে সাঁতারের মাধ্যমে সন্তরণ পদ্ধতিতে হচ্ছে এটাকে চিন্তা করেছে। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। এইবার এই গেলা হচ্ছে চুম্বক ক্ষেত্র শলাকা কোন দিকে ঘুরবে সেটা নিয়ে কাজ কারবার, এবং এখান থেকে তোমরা টুকটাক হয়তো এরকম একটা এমসিকিউ পাইতে পারো। ঠিক আছে? এখান থেকে তেমন আর কিছু নাই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের কোন দিকে যাচ্ছে আসলে সেটার ডাইরেকশন নির্ণয় সংক্রান্ত জিনিসপাতি আসলে একটু দেখতে হবে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে যাচ্ছে, বা চৌম্বক ক্ষেত্র আসলে কে কোন দিকে আছে। সো এইটা বের করার জন্য আমি তোমাদেরকে একটু ভেক্টরে ফিরাই নিয়ে যাব। ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র কি? চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি ভেক্টর। সো চৌম্বক ক্ষেত্র মানে কি? একটা ভেক্টরেরই ডাইরেকশন। সো আমরা একটু ভেক্টরের ডাইরেকশন আবার একটু পড়তে হবে। আচ্ছা, তো ধরে নাও এটা একটা ভেক্টর। হ্যাঁ, এইটা একটা ভেক্টর, বুঝছো? সো এই যে ভেক্টর, খেয়াল করে দেখো, এই ভেক্টরের এই সাইডে অগ্রভাগে তীর চিহ্ন থাকে, তাই না? এবং পেছন সাইডে আমরা কিছু লেখি না, কিন্তু আমরা চাইলে এখানে একটু ডিজাইন টাইপের চিন্তা করতে পারি, মানে তীরের আমরা এটা চিন্তা করতে পারি, তাই না? তীরের মতো এটা একটা ভেক্টর। যে কোনো ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করতে পারি চাইলে। ধরে নাও আমার হাতের যে কলমটা আছে, এই কলমটা একটা ভেক্টর। ধরতে পারো না? ইচ্ছা মতো ধরতে পারো। তোমার হাতের যে কলম আছে ওইটাও একটা ভেক্টর ধরতে পারো। সো আমার হাতের যে কলমটা আছে এটা যদি একটা ভেক্টর হয়, তাহলে ভেক্টরের অগ্রভাগটা এইটা এবং পিছের ভাগটা হচ্ছে এইটা, কারেক্ট? এখন তুমি অগ্রভাগকে কিভাবে দেখতে পাচ্ছ? আমি যদি তোমার দিকে ভেক্টরটাকে ইশারা করি, এই ভেক্টরটাকে আমি তোমার দিকে ইশারা করলাম, খেয়াল করে দেখো তুমি অগ্রভাগে একটা পিন দেখতে পাচ্ছ না, বা একটা পয়েন্ট দেখতে পাচ্ছ? অগ্রভাগে একটা পয়েন্ট, তুমি তোমার কলমটা তোমার দিকে এভাবে মুভ করাও, তুমি কলমের পয়েন্ট, নবটা বা নিবটা দেখতে পাবা। সো এমন যদি হয় যে কোনো একটা ভেক্টর ধরো যে আমাদের দিকে তেড়ে আসতেছে বা আমাদের ডাইরেকশনে আসতেছে, ঠিক আছে? কোন একটা ভেক্টর আমাদের ডাইরেকশনে আসতেছে, তখন আমরা দেখতে পাবো হচ্ছে সেটার একটা পয়েন্ট হিসাবে। সো এইরকমভাবে যদি কোনো একটা ভেক্টর আঁকানো হয়, তখন যে কোনো ভেক্টর হচ্ছে খাতার তলের, এটা তো খাতা হিসেবে তোমরা তুলবা, তাই না? এটা তো আর বোর্ড হিসেবে তোমরা তুলবা না, আমি তো বোর্ড লিখতে পারবো না, খাতা লিখবো, তোমরা খাতায় তুলবা। খাতার তলের লম্ব বরাবর আমাদের দিকে আসছে, মানে খাতায় দেখলে মনে হবে যে আমাদের দিকে একটা ভেক্টর ধেয়ে আসতেছে। আর যদি তুমি একটা ভেক্টরের পিছনের অংশ দেখো, যে মনে করো একটা ভেক্টর এখান থেকে এই বরাবর চলে আসতেছে, ঠিক আছে? এখান থেকে এই বরাবর দৌড় দিছে আর কিছু একটা আছে, একটা ভেক্টর, তখন তুমি পিছের এই তীরের এই ব্যাপারগুলো দেখতে পাবা, তীরের এই লাস্টের যে অংশটা সেটা দেখতে পাবা। এবং তখন আমরা এটাকে ক্রস দ্বারা প্রকাশ করি। সো একটা ভেক্টরের ডট মানে হচ্ছে সেটা সামনের দিকে আসতেছে, আর একটা ভেক্টরের ক্রস মানে হচ্ছে খাতার তলের লম্ব বরাবর অভ্যন্তরমুখী। এটা কাজ করো, খাতার তলের লম্ব বরাবর আমাদের দিকে না লিখে বহির্মুখী লেখো, মানে বইয়ের ভাষা ইউজ করলাম, বহির্মুখী মানে বাইরের দিকে বেরোচ্ছে। এই ব্যাপারটাকে আমি আরেকটু ব্যাখ্যা করি, দাঁড়াও। মনে করো তোমার পড়ার টেবিল, চিন্তা করো। মনে করো এই যে পড়ার টেবিলে কিছু ভেক্টর, মনে করো সেটা চুম্বক ক্ষেত্র ভেক্টরই হতে পারে, ধরে নাও। এই কিছু ভেক্টর কি হয়েছে, কিছু ভেক্টর ভিতরের দিকে যাচ্ছে, বুঝছো? আমি সুন্দর করে আঁকাই, দাঁড়াও।
কিছু ভেক্টর ভিতরের দিকে যাচ্ছে, সরি আরে অবস্থা খারাপ তো। সো কিছু ভেক্টর কি হচ্ছে, কিছু ভেক্টর ভিতরের দিকে যাচ্ছে, খেয়াল করো। সো যখন ভিতরের দিকে যাবে, মনে করো তোমার পড়ার টেবিলের ভিতরে যাচ্ছে, তখন তুমি এটা উপর থেকে দেখলে কিরকম মনে হবে? উপর থেকে দেখলে মনে হবে তিনটা ভেক্টর বেসিক্যালি ক্রস। কেন ক্রস? কারণ উপর থেকে দেখলে তুমি মনে হবে যে তিনটা ভিতর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সাইড ভিউ, আর এটা হচ্ছে টপ ভিউ। উপর থেকে দেখলে এটা মনে হবে, ঠিক আছে, তিনটা ভেক্টর ভিতর দিকে চলে গেছে। সো ধরে নাও এটা চুম্বক ক্ষেত্র ভেক্টর হতে পারে, যেহেতু আমরা চুম্বক ক্ষেত্র পড়তেছি এই আকারেই দেখলাম চুম্বক ক্ষেত্র ভেক্টর। আমরা আরেকটা অপোজিটও চিন্তা করি। অপোজিট যদি দেখি কি হবে, মনে করো যে তোমার পড়ার টেবিল আবার আঁকাও, এই হচ্ছে তোমার পড়ার টেবিলের তিনটা ঠ্যাং, চারটা ঠ্যাং রেগুলার। আচ্ছা, এখন কি হচ্ছে, তিনটা ভেক্টর মনে করো উপরের দিকে পড়ার টেবিল ছেদ করে চলে যাচ্ছে। সো পড়ার টেবিল ছেদ করে তিনটা ভেক্টর চলে যাচ্ছে। সো এটা যদি সাইড ভিউ হয়, তাহলে টপ ভিউ কিরকম হবে? তুমি যদি উপর থেকে দেখো জিনিসটা কিরকম মনে হবে? জিনিসটা মনে হবে যে টেবিলের তলটাকে ছেদ করে বাইরের দিকে চলে আসতেছে। তাহলে ব্যাপারটা হবে হচ্ছে এরকম। ঠিক আছে, সো এটা যদি চুম্বক ক্ষেত্র ভেক্টর হয়, তাহলে এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র ভেক্টর। এখন পরীক্ষার হলে বা আমাদের এক্সাম্পলগুলাতে বা আমাদের বইগুলাতে আমাদের কিভাবে কতটুকু আগাইতে হইতে পারে? মনে করো তোমাকে দেওয়া থাকবে হচ্ছে এইরকম হচ্ছে চুম্বক ক্ষেত্র ভেক্টর, তোমাকে বললো সুষম চুম্বক ক্ষেত্র হচ্ছে এরকম। এটা হতে পারে একটা কেস, অথবা আরেকটা কেস এরকম হতে পারে, তোমাকে বলল চুম্বক ক্ষেত্র ভেক্টরগুলো হচ্ছে এরকম। তাহলে এটাকে আমরা লিখতে পারবো তলের অভিলম্ব, তলের লম্ব বরাবর অবশ্যই, তলের অভিলম্ব অভ্যন্তরমুখী এবং বহির্মুখী, রাইট? সো এই যে একই রকম তলের অভিলম্ব ভেতরের দিকে লিখলাম, আর তলের অভিলম্ব এটা বাইরের দিকে। বলো এই ব্যাপারটা বুঝছো কিনা? এই ব্যাপারটা তুমি যদি না বুঝে থাকো তাহলে এই চ্যাপ্টারে পুরা মারা খাবা, বুঝছো? এই চ্যাপ্টারে পুরা মারা ওয়েট করছে তুমি যদি এই ব্যাপারটা না দেখা থাকো, না বুঝে থাকো। এটা বুঝতেই হবে। এই চ্যাপ্টারের অনেক ম্যাথে, অনেক টপিকে, অনেক জায়গায় লাগবে। ব্যাপারটা খুব একটা কঠিন না, সোজা, কিন্তু এটা লাগবে। ঠিক আছে, ব্যাপারটা খুব একটা কঠিন না, সোজা, কিন্তু এটা লাগবে। এখন ধরো আমি তোমাদের দুইটা জিজ্ঞেস করব, দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার। তাহলে ধরে নাও তোমার খাতাতেই দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। আমাকে বলো এ ক্রস বি যদি বের করি, এ ক্রস বি, তাহলে সেটাকে আঁকাবো কিভাবে? ডট দিয়ে নাকি ক্রস দিয়ে?
আঁকাবো কিভাবে, মানে এ ক্রস বি যে রেজাল্টটা সেটা ডট হবে নাকি ক্রস হবে? বলো বলো। এ ক্রস বি বাইরের দিকে থাকবে নাকি ভিতরের দিকে থাকবে, এটা চিন্তা করলে হয়ে যাবে। কি রে, কেন বলো না কেন তোমরা? বলো বলো, ডট নাকি ক্রস? এ ক্রস বি এই বরাবর বাইরের দিকে, তাহলে ডট, তাই না? তাহলে এইটা হচ্ছে এ ক্রস বি। আর যদি আমরা বি ক্রসের কথা চিন্তা করি, এ এটা, বি এটা, তাহলে যদি বি ক্রসের কথা চিন্তা করি, বি ক্রস এ, বি ক্রস এ করলে ভিতরের দিক বরাবর। ঠিক আছে, আগে বুঝছো যখন আমাদের ফুল সিলেবাস ছিল, আমাদের তো ফুল সিলেবাসই ছিল, তখন আমাদের না ভেক্টর পড়ার সময়, বি ক্রসে সরি, ভেক্টর পড়ার সময় এইভাবে পড়ানো হইতো, বুঝছো? কারণ তখন হচ্ছে টিচাররা যা পড়াইতো আমরা ওইটা পড়তাম, আমরা কোনো চ্যালেঞ্জ করতাম না যে এটা তো এইভাবে বইয়ে দেওয়া নাই, আসলে কি পড়া লাগবে, আমরা ওইভাবেই পড়তাম। আমাদের টাইমে এত টক্সিসিটি ছিল না। আমি যদি এইভাবে ভেক্টরে পড়াইতাম তোমাদের টাইমে, তোমাদের ব্যাচেই, তাহলে তোমরা অনেক জায়গায় আমাকে ধুয়ে দিতে, এই রিজনে যে যা যা লাগে না সেগুলো পড়ায়। অথচ আমাদের সময় এগুলা ভেক্টরেই পড়ানো ছিল, চ্যাপ্টার 4-এ, সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4-এ সেটা পড়ানো লাগতো না, বুঝছো? তো এই হচ্ছে তখনকার জামানা এবং এখনকার জামানার পার্থক্য। এখন কিছু একটা পড়াতে লাগলেই সমস্যা, যদিও সেটা লাগবে, কিন্তু তোমরা তো বুঝো না, তোমরা তো নিজেদের পণ্ডিত মনে করো। যাই হোক, বি ক্রসে এখন এটা গেল হচ্ছে চৌম্বক ক্ষেত্রের যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে হয়তো প্রকাশ করার কিছু পদ্ধতি, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশনটাই বের করি নাই, আমরা চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করলাম কেবল, আমরা ডাইরেকশনটা তো বের করতে হবে, যে ডাইরেকশনটা কোন দিকে। সো লেখো যে ডাইরেকশন বের করার মেথডস, এবং সবচেয়ে পপুলার মেথডটাই আমি আগে পড়াবো, সেটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম মানে ধরে নাও এটা হচ্ছে একটা তার, এইটা একটা তার, ঠিক আছে? এবং এই তারে ধরে নাও কারেন্ট যাচ্ছে হচ্ছে এই বরাবর, বুঝছো? এই তারে এই বরাবর কারেন্ট যাচ্ছে, এটা একটা তার এবং এই তারে এই বরাবর কারেন্ট যাচ্ছে। ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা খুব সোজা একটা নিয়ম। নিয়মটা যেটা বলে যে ভাই আপনি আপনার ডান হাতটা ইউজ করবেন, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিবেন হচ্ছে কারেন্টের ডাইরেকশন বরাবর, একটু আগে যেরকম ইউজ করছিলাম একই রকমই। তাহলে ফার্স্টে কি করতে হবে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কারেন্টের ডাইরেকশন বরাবর দিতে হবে। কারেন্টের ডাইরেকশন বরাবর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দেওয়ার পরে আমরা যে কাজটা করবো, আগে একটু আগে সেম কাজই করছি, সেটা হচ্ছে আমাদের হাতটাকে ঘোরাইতে হবে। হ্যাঁ, এরপরে যেটা করতে হবে, হাতকে হ্যাঁ যেদিকে ঘোরানো যায় সেদিকেই চুম্বক ক্ষেত্র থাকবে। তাহলে এই বরাবর যদি আমরা হাত, মনে করো যে ডান হাত, আমি বৃদ্ধাঙ্গুলি কেমনে আঁকাবো, যাই হোক আঁকালাম, হাত এখানে সেট করি, ভালো করে আঁকাই, চলো। তাহলে বৃদ্ধাঙ্গুলিকে ডান হাত যদি এখানে সেট করা হয়,
তার হাতকে এইভাবে ঘোরানো যাবে, তাহলে হাতকে ঘোরানো যাচ্ছে কোন দিকে? এইভাবে, এইভাবে রোটেট করা যাবে। সো এইভাবে যদি আমরা রোটেট করি তাহলে রোটেশন বরাবরই থাকবে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। মানে ব্যাপারটা কীরকম হবে? ব্যাপারটা হবে একটু ম্যাজিক্যাল, এবং ব্যাপারটা হচ্ছে এরকম, চৌম্বক ক্ষেত্র থাকবে হচ্ছে এই ডাইরেকশনে, বুঝছো? একটু সুন্দর করে সৌন্দর্য বর্ধন করে দিই স্লাইডে। চৌম্বক ক্ষেত্র থাকবে হচ্ছে এই ডাইরেকশনে, এটার আশেপাশে। আরে সরি, সৌন্দর্য বর্ধন করতে দিয়ে বারবার গ্যাঞ্জাম করতেছি। আরে কি করতেছি আমি, দাঁড়ো, সরি। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এই বরাবর থাকবে। এখন কথা হচ্ছে চৌম্বক ক্ষেত্রর যে রেখাটা আপনি আঁকাইছেন এটা কি দেখা যাবে কিনা? অ্যান্সারটি সেটা অদৃশ্য রেখা। চৌম্বক ক্ষেত্র দেখতে পাইলে তো ভালোই হইতো, তাই না? এটা অদৃশ্য, বুঝছো, দেখা যাবে না। অদৃশ্য, তবে তুমি এটাকে ফিল করতে পারবা। এটা যে এইরকম, এটাকে ফিল করা যাবে। আমি একটু পরে বলতেছি এটা কেমনে ফিল করতে পারবা। এটা তুমি চাইলে প্র্যাকটিক্যালি করে দেখতে পারবা। এবং এটা শুধু একটা না, এটা আসলে অজস্র থাকবে, অনেক। অনেক বলতে আসলেই অনেক, বুঝছো? অনেক বলতে আসলেই অনেক। অনেকগুলো থাকবে। সো আমরা আঁকাচ্ছি কম আর কি, হয়তো আঁকাচ্ছি দুইটা, জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য, নাথিং এলস। হ্যাঁ, এখানে অনেক থাকবে। এই যে আবার সেম কাজ করতেছি আমি। আবার বলছি ডাইরেকশনটা, এইদিকে হাত দিচ্ছ, এইদিকে হাত ঘুরতেছে, তাই না? সো এই বরাবর থাকবে চৌম্বক ক্ষেত্র। আঁকাও ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই। এখন এই যে পিকচারটা, এটা কিন্তু 3D পিকচার। এটা কি পিকচার? এটা কিন্তু 3D পিকচার। হ্যাঁ, 3D পিকচার, 3 ডাইমেনশনাল। যদি আমরা 2Dতে আঁকাতে চেতাম, ধরো যে আমরা এটাকে 2Dতে আঁকাতে চাই, আমি এটাকে উপরে সরাই দিই, এটাকেও উপরে সরাই দিই, সেম টু সেম জিনিসকে যদি আমরা 2Dতে নিয়ে আসতে চাই, 2Dতে এত ডেপথ তুমি দিতে পারবা না, তুমি বলতে পারবা না যে এইভাবে দেখেন একটা পিছিয়ে গেল আবার সামনে আসলো, এরকম করে আঁকানো সম্ভব না 2Dতে। 2Dতে আঁকাবো কিভাবে? 2Dতে তুমি যদি সেম এটাকে নিয়ে আসো, লেটস সে আমরা এটাকে কপি করি, কারেন্টটা যদি এই দিক বরাবর থাকে, তাহলে খেয়াল করে দেখো চুম্বক ক্ষেত্র যেটা, সেটা কোন দিক বরাবর? এই বরাবর, তাই না? ডান দিকের ক্ষেত্রে খেয়াল করে দেখো, ডান দিক বরাবর, ডান দিকে হচ্ছে ঢুকতেছে, ডান দিকে কি হচ্ছে? চুম্বক ক্ষেত্রগুলো ঢুকতেছে কোন বরাবর? মানে এই বোর্ড বরাবর বা তোমাদের খাতা বরাবর ঢুকতেছে ডান দিকে। আর বাম দিকে কি হচ্ছে? বাম দিকে সেটা বের হচ্ছে। সো দ্যাটস ওয়াই ডান দিকে হবে হচ্ছে ক্রস, আর বাম দিকে যাবে হচ্ছে ডট। বুঝছো? বাম দিকে ডট যাবে আর ডান দিকে যাবে হচ্ছে ক্রস। এই বলো এই ক্রস এবং ডট বুঝছো কিনা? ডান দিকে কেন ক্রস? কারণ ঢুকতেছে। বাম দিকে কেন ডট? কারণ বেরোচ্ছে। আমি ডান হাত ইউজ করছি, আমি বাম হাত ইউজ করি নাই, তাই উল্টা দেখতেছো কেন? দেখো আমি ডান হাত ইউজ করতেছি কিন্তু, ডান হাত। এই যে ডান হাত, এই যে আমি ডান হাত আঁকাইছি আমার, এই দেখো আমার ডান হাত, আমার ডান হাত আঁকাইছি। হ্যাঁ, ভিতরের দিকে বাইরের দিকে, তাহলে ডান দিকে থাকবে ভিতরের দিকে, মানে এই সিকোয়েন্স আর কি, এটা হচ্ছে বাইরের দিকে।
আমরা এই ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটা ইউজ করব, ঠিক আছে, ক্লাসের মধ্যে বা সব জায়গায় ইজিয়ার। তো আমি একটা কাজ করি, আমি তোমাদের একটু প্র্যাকটিস করাই। ধরো যে এমসিকিউতে বা বিভিন্ন জায়গায় লাগবে, এটা চিত্র দিয়ে দিবে। ধরে নাও এটা হচ্ছে কি বলে যে তার, এবং এই তারে কারেন্ট এই দিকে যাচ্ছে। ওকে, তাহলে আমাকে বলো যে ডট কোন দিকে রাখবো, উপরে নাকি নিচে? এটা বলো, ডট কোন দিকে থাকবে, উপরে নাকি নিচে? বলো বলো। ডট কোন দিকে থাকবে? ভেরি গুড, নিচে ডট উপরে ক্রস। কেন? আমি যদি জাস্ট খুব দ্রুত ফটাফট হচ্ছে 3D মডেলিংটা একটু দেখাই, তাহলে যেটা হবে, ডান হাত যদি রাখি এভাবে, তাহলে এই বরাবর, তাই না? তাহলে এই বরাবর হচ্ছে, এইভাবে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এবং আমরা যদি সৌন্দর্য বর্ধন করে দিই, এই হচ্ছে এইটা, তাহলে এইটাকেই এক্স্যাক্টলি এটাকেই যদি তুমি হচ্ছে 2Dতে আঁকাতে চাও, এটা তো 3D গেল, সরি, এটা তো 3D গেল, 2D কি হচ্ছে এখানে, এটা তো 3D গেল, 2Dতে যদি আঁকাতে চাও তাহলে উপরের দিক বরাবর ঢুকছে, নিচের দিক বরাবর বের হবে। সো এই বরাবর কারেন্টটাকে আঁকাই ফেলতে হবে, অবশ্যই কারেন্ট না থাকাতে হবে না। উপরের দিকে ক্রস এবং নিচের দিকে হচ্ছে ডট, ঠিক আছে? দেখো, ওকে। সো 3D টু 2D চাইলে আঁকানো যাবে। এগুলো আঁকানো এই কারণে ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার ছোট ছোট ম্যাথে, মানে আজকে যদি আমরা ম্যাথ শুরু করি বা নেক্সট দিনে, তুমি দেখবা ম্যাথ আজকে কিছু থাকবে অবশ্যই, তুমি দেখবা যে এগুলো আসলে লাগতেছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, প্রত্যেকটা মোমেন্টে গিয়ে তোমার ডট এবং ক্রস বের করাই লাগবে, যে কোন দিকে বের হচ্ছে বা কোন দিকে ঢুকতেছে, কারণ এগুলো ছাড়া ভুল হয়ে যাবে ম্যাথ। তো এগুলো হচ্ছে একদমই ফান্ডামেন্টাল বা একদমই বেসিক। এই বেসিকের ব্যাপারগুলো আসলে বইয়ে ওইভাবে কিন্তু লেখা থাকবে না, বইয়ে জাস্ট টুকটাক কম কথার মধ্যে, যতটা কম কথার মধ্যে লিখতে রেখেছে আর কি, হ্যাঁ, ভালো মতো কিন্তু দেওয়া নেই। সো এগুলো অবশ্যই খাতায় রাখবা, কারণ এটা লাগবেই, অবশ্যই লাগবে। সো এইটা গেল হচ্ছে একটা রুল। আরেকটা মেথড আছে, আরও কয়েকটা আছে, তার মধ্যে তোমাদের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু মেথড। এটা একই জিনিসই, বুঝছো? মেথড মানে কি? মেথড মানে একই জিনিসকে ব্যাখ্যা করার ওয়ে, আর কিছু না। সো ধরে নাও এটা একটা কর্ক স্ক্রু, হ্যাঁ, কর্ক স্ক্রু বলতে বোঝায় যে এরকম হচ্ছে স্ক্রু একটা, হ্যাঁ, যেটা ঘুরতে পারে, যেটা ঘুরতে পারে। এই বলো, যে কোনো স্ক্রুকে যদি আমরা এইভাবে ঘুরাই, তাহলে সেই স্ক্রুটা ঠিকঠাক আঁকানো হয়নি, সেই স্ক্রুটা ভিতরে ঢুকবে নাকি বাইরে যাবে? মানে একটা স্ক্রু তুমি যদি এভাবে ঘোরাও, এটা কি ভিতরে যাবে নাকি, মানে ভিতরে যাবে বলছি, নিচের দিকে যাবে নাকি উপরের দিকে যাবে বলো? একটা স্ক্রুকে এইদিকে ঘোরালে নিচের দিকে যাবে নাকি উপরের দিকে যাবে? চিন্তা করো, বোতল দিয়ে চিন্তা করো, বোতল দিয়েও চিন্তা করতে পারো। পানির বোতলের স্ক্রু যখন তুমি এই দিকে ঘোরাচ্ছ, তখন বোতল এঁটে যাচ্ছে, তাই না? সো এটা যাবে কোন দিকে? নিচের দিকে। সো যদি নিচের দিকে যায়, তখন খেয়াল করবা, লেখো হচ্ছে স্ক্রুয়ের ঘূর্ণন হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর স্ক্রুয়ের ডাইরেকশন যেটা,
স্ক্রু কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের ডাইরেকশন। এই একই তো, ডান হাতের নিয়মই না। এদিকে যদি চৌম্বক ক্ষেত্র থাকে, কারেন্ট যাচ্ছে এদিকে, সো কারেন্ট এইদিকে আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে এইটা, বুঝছো? যদি আমি উল্টা ঘোরাতাম কি হতো? যদি উল্টা ঘুরাই চৌম্বক ক্ষেত্র এদিকে হয়ে যাবে, এদিকে ঘুরবে, কারেন্ট তাহলে উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, একই জিনিস, একই জিনিসকে ব্যাখ্যা করা হয়েছে দুইভাবে। সো তোমার ইচ্ছা তুমি যেটা মনে থাকে, তবে আমি যেটা সাজেস্ট করবো ভাই, ডান হাতের নিয়মটাই বেশি ভালো, বেটার, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? সো এটা নিয়ে হোপফুলি প্যারা হবে না। এইবার আমরা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করব। হ্যাঁ, মানে আমরা ক্লাসের মধ্যে তো আর এক্সপেরিমেন্ট করতে পারবো না, তবে একটা ছোটোখাটো একটা এক্সপেরিমেন্ট তুমি যদি এটা চিন্তা করলেই হয়ে যাবে আর কি, এটা করেও দেখতে হবে না, এটা তোমরা এমনি বুঝবা। ব্যাপারটা এরকম যে ধরো যে তুমি একটা কাঠ বোর্ডের উপরে, লেটস সে আমরা একটা কাঠ বোর্ডের কথা চিন্তা করি। কাঠ বোর্ড তো বোঝো, এই কাঠ বোর্ডের উপরে তুমি কি করেছো, তুমি ছোট ছোট ধাতব লোহার টুকরো, ছোট ছোট ধাতব লোহার টুকরো রেখেছো ছড়িয়ে ছিটে। এগুলা কি? এগুলা হচ্ছে লোহার টুকরো। ওকে, এরপরে তুমি যে কাজটা করেছো সেটা হচ্ছে এই জিনিসটার মধ্যে, এই জিনিসটার তলের একদম অবিলম্বভাবে তুমি একটা তার নিয়েছো, পরিবাহী তার, একটা পরিবাহী তার নিয়েছো মনে করো, এই হচ্ছে পরিবাহী তার। পরিবাহী তার, এবং পরিবাহী তার নিয়ে তুমি কি করেছো, তুমি এটার মধ্যে কারেন্ট পাস করে দিয়েছো আর কি। পরিবাহী তারের মধ্যে দিয়ে কি করেছো, কারেন্ট পাস করে দিয়েছো, বুঝছো? এখন ওই পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি তুমি কারেন্ট পাস করে দাও, অটোমেটিক্যালি যে জিনিসটা হবে যে তুমি এই লোহার টুকরোগুলো খেয়াল করে দেখো, কারেন্ট পাস করলে কি হবে, কারেন্ট পাস করলে এটার আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, রাইট? সো কারেন্ট পাস করলে, কারেন্ট পাস করলে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আর যখনই চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যাবে তখনই এই যে লোহাগুলো, এটা তো তোমরা জানো যে চুম্বক দ্বারা লোহা আকর্ষিত হয়, এই লোহাগুলো এই জায়গায় থাকবে না, বরং একটু দেখো এখানে না লোহাগুলোর স্থিতি জড়তা আছে, স্থিতি জড়তা তো বোঝো যে তারা নড়তে চাইবে না। তখন তোমাকে যে কাজটা করতে হবে, একটু হালকা একটা টোকা দিতে হবে, হালকা একটা টোকা, জাস্ট একটু নড়ানোর জন্য, যে ভাই একটু নড়ে চড়ে বসো। সো নড়ে চড়ে বসার পরে এই টোকা দিলে যেটা হবে, এই লোহার টুকরাগুলো এইভাবে থাকবে না, তখন এই লোহার টুকরোগুলো সোনার টুকরো হয়ে যাবে নাকি? না, লোহার টুকরোগুলো যেটা হবে আকাই ফট করে সুন্দর মতো বৃত্তাকার সজ্জায় চলে আসবে। মানে ব্যাপারটা এরকম, তুমি এখানে হালকা করে চিন্তা করতে পারবা যে এখানে একটা চৌম্বক বলরেখা বা চৌম্বক ক্ষেত্র আছে,
বুঝছো? এটা রিয়েল লাইফ এক্সাম্পল, তুমি যদি করতে চাও করতে পারো। তবে এখানে না একটা ব্যাপার আছে, এইটা করতে গেলে তুমি অনেক বেশি কারেন্ট দিতে হবে, বুঝছো? খুব কম কারেন্টে হবে না। তো দ্যাটস ওয়াই এটা বাসা বাড়িতে খুব কম করা হয়, হয়তো প্র্যাকটিক্যাল ল্যাবগুলোর মধ্যে মানে সুপারভাইজার সহকারে অনেক বেশি কারেন্ট সহকারে করলে তুমি পাবা। এখন এটা কেন জরুরি ছিল আমাদের পড়ার জন্য? আমাদেরকে এটা তো কমন সেন্স, এটা তো অনেকে হয়তো এমনিও চিন্তা করতে পারো। এখন এইটা নিয়ে করছিল হচ্ছে দুইজন বিজ্ঞানী, বায়োট এবং স্যাভার্ট, দুইজন আলাদা নাম, বায়োট এবং স্যাভার্ট। দুজন বিজ্ঞানী যখন এটাকে দেখলো বা এই সজ্জাটা পেলো, তখন তারা বুঝতে পারলো হ্যাঁ এখানে চৌম্বক ক্ষেত্র তো আছে। এখন এই চৌম্বকগুলো তারা পরিমাপ করলো যে হ্যাঁ চৌম্বক ক্ষেত্রের ভ্যালুগুলো কত হচ্ছে, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রের ভ্যালুগুলো কত হচ্ছে তারা সেটা পরিমাপ করলো, এবং তখন তারা পরীক্ষালব্ধ ফল থেকে বা কি বলে যে পরীক্ষা হতে প্রাপ্ত ফল অনুযায়ী, যেটা হলো বি, যেটা সেটা 1/r এর সমানুপাতিক আসলো। চৌম্বক ক্ষেত্রের যে ভ্যালুটা সেটা এই যে এখানে তুমি ব্যাসার্ধের কথা চিন্তা করতে পারো চাইলে, ধরে নাও এটা ধরে নিলাম, আবার এই দিক বরাবর যদি কারেন্ট দিয়ে দিই, এখানে একটা আঁকাই ফেলি লাইন, তখন তারা যেটা পরিমাপ করলো যে যে কোনো পয়েন্টে, ধরো এই পয়েন্টে তুমি বি বের করতে চাও, এই বি এর ভ্যালুটা কি হচ্ছে, এই বি এর ভ্যালুটা হচ্ছে এই যে ব্যাসার্ধটা হবে না, এই ব্যাসার্ধের সমানুপাতিক, সরি ব্যস্তানুপাতিক। এটা পরীক্ষা থেকে আসছে, মানে বিজ্ঞানীরা বা তারা বা বিভিন্ন জায়গায় রিসার্চাররা এটা পরীক্ষা করতেছিল যে হ্যাঁ আমরা যেটা পাচ্ছি যে যদি আমরা আরেকটা ব্যাসার্ধের কথা চিন্তা করি, ধরো যে লেটস আমি এটা আঁকালাম না, ধরো যে এরকম আরেকটা ব্যাসার্ধ, সো এইখানে আমরা যে বি পাবো সেটা এই ব্যাসার্ধের ব্যস্তানুপাতে চেঞ্জ হবে, সহজ কথা, ঠিক আছে? সো তখন তারা চিন্তা করলো আচ্ছা ওয়েট, আমরা এখানে তো একটা জিনিস কি জানো, যে এটা একটা বৃত্তাকার পথ বা এরকম তুমি চিন্তা করতে পারতেছো, কিন্তু সবসময় তো বৃত্তাকার পথ নাও থাকতে পারে, ঠিক আছে? এবং বৃত্তাকার পথ হবে কি হবে না, এবং ব্যাপারটা হচ্ছে বৃত্তাকার পথও না, মেইন ব্যাপারটা হচ্ছে যে তারটা, এই তারটা তো স্ট্রেইট চিন্তা করছি আমরা, তাই না? এদের লম্বা তারটা তো এরকম হইতে পারতো, খেয়াল করো তারটা চাইলে ভুগি যুগি মার্কা মানে এরকম হইতে পারতো না? রিয়েল লাইফে তো অনেক জায়গায় অনেক তার আছে যেগুলোর মধ্যে দিয়ে কারেন্ট যায়, সেগুলো তো এরকম হতেই পারে। সো এটা নাইলে গেল হচ্ছে সুন্দর একটা স্ট্রেট তার বলে আমরা এরকম পাচ্ছি। সো আমাদের কিছু একটা তারা চিন্তা করলো, বায়োট এবং স্যাভার্ট কিছু একটা চিন্তা করলো যে আচ্ছা আমাদের কিছু একটা চিন্তা করতে হবে যেন আমরা যে কোনো শেপের তারের জন্য এটাকে বের করতে পারি, যে কোনো পয়েন্টে চুম্বক ক্ষেত্র বি এর ভ্যালুটা আমরা বের করব। সো তারা যেটা চিন্তা করলো যে আচ্ছা ওয়েট, আমরা তো স্ট্রেট ধরতে পারবো না, তবে ধরে নাও যে তোমার কাছে একটা তার আছে, লেটস সে এটা একটা তার, এই তারের খুবই ক্ষুদ্র অংশ, খেয়াল করো খুবই ক্ষুদ্র অংশ, ধরে নাও এই তারের লেংথ হচ্ছে পুরাটা এল, ধরে নাও লেংথ, হ্যাঁ এই তারের খুবই ক্ষুদ্র অংশ, এইটা ডিএল যদি ধরো, এই ডিএলটা টেন্ডস টু যদি 0 হয়, তাহলে এটা কি হবে, একটা সরল রেখা হবে, তাই না? খুবই ক্ষুদ্র কিন্তু এতটুকু অংশ, এটা পুরাটা একটা বক্ররেখা, খেয়াল করে এটা পুরাটা একটা বক্ররেখা, কিন্তু তারা কেন সরল রেখার কথা চিন্তা করলো? কারণ তারা এটা জানে যে একটা সরল রেখা যদি থাকে তাহলে পরীক্ষা হতে প্রাপ্ত ফলাফলে তারা এরকম রেজাল্ট পাচ্ছে, কারেক্ট? সরল রেখার পরীক্ষালব্ধ প্রাপ্ত ফলাফল এরকম। সো তারা যে কোনো তারকে মডেল করার জন্য চিন্তা করলো আচ্ছা ওয়েট, আমরা খুবই ক্ষুদ্র অংশের জন্য মডেল করতে পারি, এবং আমরা দেখবো যে তাহলে এই অংশটা হয়ে গেল কি একটা সরল রেখা, যেহেতু খুবই ক্ষুদ্র। সো এই যে একটা ক্ষুদ্র অংশ, লেটস সে এই জায়গায় একটা ক্ষুদ্র অংশ আছে, এতটুকু অংশকে ডিএল ধরলাম। এখন ডিএল এর জন্য তুমি কিন্তু এখানে
বি পাবা না, তুমি এখানে পাবা হচ্ছে ডিবি। তাহলে দাঁড়াও এখানে একটা কাজ করি, আমি এটাকে কপি পেস্ট করি, বুঝছো? এই চিত্রটা এরকমই থাক, পরের পেজে যাই আমি। হ্যাঁ, তোমরা নতুন করে একটু আঁকাবা এখানে, এটা এরকমই থাকলো, এটার উপর কাজ না করে পরের পেজে কপি করে নিয়েছি। তাহলে আমরা কি করব, এইবার খেয়াল করো, আমরা ক্ষুদ্র অংশ নিব। কেন? কারণটা কি? যে কোনো তারে যেন হিসাব করা যায়, এই কারণে ডিএল অংশ নিলাম। সো ডিএল অংশের জন্য খেয়াল করে দেখো, এখানে একটা খুব সহজ কথা বলি। এই যে পুরো চুম্বক ক্ষেত্র মানে তুমি পরিমাপ করেছো এই জায়গায়, সেটা আসলে সম্পূর্ণ তারের জন্য করেছো, কারেক্ট? সম্পূর্ণ তারের পরিপূর্ণ অংশের জন্য তুমি এখানে চুম্বক ক্ষেত্র পাচ্ছ। কিন্তু কিন্তু আমরা যখন ডিএল এর কথা চিন্তা করছি, ক্ষুদ্র অংশের কথা চিন্তা করছি, তখন তো আমি ক্ষুদ্র পাবো, এখানে তো পরিপূর্ণ আমরা চুম্বক ক্ষেত্র পাবো না। সো এই জায়গায় তুমি যে চুম্বক ক্ষেত্রটা পাবা সেটা পাবে ডিবি। এই বলো এইটুকু বুঝছো কিনা? ডিএল অংশের জন্য চুম্বক ক্ষেত্র ডিবি। আমরা কিন্তু এখন এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট বেসিকে ঢুকে যাচ্ছি, যে বেসিকটার উপরেই এই চ্যাপ্টারটা দাঁড়ানো। ডিএল এর জন্য ডিবি, বলো এইটুকু বুঝতে পারছো কিনা? ডিএল এর জন্য কি হলো? ডিবি হলো। হ্যাঁ, এতটুকুর জন্য ডিবি। এইবার খেয়াল হলো যে আচ্ছা, এই বি যদি সমানুপাতিক 1/r হয়, মানে বি কি হচ্ছে, তুমি এখানে লিখতে পারো হচ্ছে বি সমানুপাতিক r⁻⁻1, রাইট? তাহলে এই ডিবি যেটা, এই ডিবিটা কই থেকে আসে জানো? ডিবিটা পাওয়া যায় হচ্ছে বি কে ক্ষুদ্র অংশে ভাগ করে, বি কে ক্ষুদ্র অংশে নিয়ে গিয়ে। আর ক্ষুদ্র অংশে নিয়ে যাওয়া মানে হচ্ছে ডিফারেন্সিয়েট করা। কি করা? ডিফারেন্সিয়েট করা। তাহলে এই যে বি কে আমরা ডিফারেন্সিয়েট করে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে এটাতে সমানুপাতিক চিহ্ন যেটা হবে, পাওয়ারটা সামনে আসুক না আসুক ওইটা তো পরের ব্যাপার, r⁻⁻1 এর ডিফারেন্সিয়েশন আর এর সাপেক্ষে যেটা r⁻2 হয়ে যাবে। ডিফারেন্সিয়েশন করলে কি হয়? পাওয়ারটা 1 কমে যায়। সেটা কই থেকে আসছে? এখান থেকে আসছে, ডিফারেন্সিয়েশন। তাহলে ডিবি যেটা, সেটা পাবে r⁻2। এটা মানে কি? এটা মানে হচ্ছে ডিবি সমানুপাতিক 1/r²। এই পর্যন্ত তোলা হয়ে গেলে ডান বলো। এটা কিন্তু তুলতে হবে, এটা কিন্তু বইয়ে ভাবে দেওয়া নাই। হ্যাঁ, বইয়ে এগুলা কিছু দেওয়া নাই। তো বলতে পারো তাহলে কি এগুলো আসে না? এগুলা পরীক্ষায় আসে, বইয়ে দেওয়া নাই। এই বলো, তোলা হয়ে গেলে ডান বলো তাড়াতাড়ি, আমরা একটু নেক্সট পেজে যাব। তাহলে বিজ্ঞানী বায়োট এবং সেভার্ট, খেয়াল করে দেখো তাদের পরীক্ষা লব্ধ এক্সাম ই থেকে এটা পাচ্ছে, ঠিক আছে? বায়োট সেভার্ট এর কাজ। হ্যাঁ, সো তারা এর পরবর্তীতে গিয়ে একটা কাজ করলো, তো ঠিক আছে আমরা তো একটা ল বানাইতে পারি, এবং তারা সেই লটা ক্রিয়েট করলো বা চিন্তা করলো। যে দেখো তাদের লটা হচ্ছে এরকম, যে ধরো এখানে একটা তার আছে, এবং এই তারের থিকনেস বাড়াই দিই, এই তারের মধ্য দিয়ে সাপোজ আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, বুঝছো? তারা ক্ষুদ্র একটা অংশ ধরে নাও ডিএল অংশ, এই ডিএল অংশ থেকে আর দূরত্বে যে কোনো একটা পয়েন্টে, আর দূরত্বের খেয়াল করবা, যে কোনো একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করতে চায়। ওকে,
তাহলে এটা হবে ডিপি। চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। কারণ ডিবি কেন? কারণ হচ্ছে পুরাটা না, আমরা ডিএল অংশ দেখছি। এইবার আমার কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করো। এই ডিএল যেটা, এই ডিএলকে একটা ভেক্টর রূপে চিন্তা করা যায়। এটা হচ্ছে ভেক্টর রূপে চিন্তা করা যায়, যার ডাইরেকশন হচ্ছে কোন বরাবর? ডাইরেকশন হচ্ছে আই বরাবর। ওকে, খেয়াল করো, তারা যেটা পেলো আর কি, বা তারা যেটা বললো যে ঠিক আছে এই জায়গায় যে ডিবিটা আমরা পাবো, ওকে, এই ডিবিটা সমানুপাতিক হচ্ছে আই। সহজ কথা, যত বেশি কারেন্ট যাবে তত বেশি এখানে চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে, কারেন্ট না গেলে কোনো চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে না। এই ডিবিটা সমানুপাতিক হচ্ছে ডিএল। কেন ডিএল? কারণ হচ্ছে তুমি এতটুকু দৈর্ঘ্যের জন্য যে পরিমাণে পাবা, তুমি যদি দৈর্ঘ্য একটু বড় করে চিন্তা করো, আরো বড় দৈর্ঘ্যের জন্য এখানে আরো বেশি ইফেক্ট পাবা, আরো বড় দৈর্ঘ্যের জন্য এখানে আরো বেশি ইফেক্ট পাবা। সহজ কথা। এবং তারা আরেকটা জিনিস পেয়েছিল, সেটা কি? সমানুপাতিক 1/r², তাই না? তাহলে ডিবি যেটা ওভারঅল যেটা থাকে আই ডিএল বাই r²। কিন্তু এখানেই আসে একটা মানে ব্যাপার, সেটা হচ্ছে আচ্ছা ওয়েট, এই ডিবি যেটা, এটা ভেক্টর না? ডিবি কি ভেক্টর? তো এটা তার স্কেলার জিনিস না। চৌম্বক ক্ষেত্র, এটা ডাইরেকশন আছে, এটা একটা ভেক্টর রাশি। সো বাম দিক বরাবর তুমি যদি একটা ভেক্টর রাশি রাখো, তাহলে ডান দিক বরাবর এটা তো ভেক্টর হইতে পারবে না 1/r²। তাহলে ডান দিক বরাবর একটা ভেক্টর রাখা উচিত। ঠিক আছে, ডান দিক বরাবর একটা ভেক্টর রাখা উচিত। এখন এই ভেক্টরটা কিভাবে পাওয়া যায়? তারা চিন্তা করলো যে আচ্ছা ওয়েট, একটা ভেক্টর কিভাবে পাওয়া যায়। এখন তুমি খেয়াল করে দেখো, আমার এই দিকে যদি কারেন্ট যায়, এই দিকে যদি কারেন্ট যায়, আমাকে বলো তো এই জায়গায় ডট হবে নাকি ক্রস হবে? এই জায়গায় আমাকে জাস্ট এটা বলো, ডিবি যেটা কারেন্ট তো এইদিকে যাচ্ছে, ডট হবে নাকি ক্রস হবে? বলো বলো, মরা হয়ে থেকো না, বলতে হবে। বেসিকের মধ্যে আছি। ডট হবে নাকি ক্রস হবে? এই পড়ছো এটা অলরেডি, তাড়াতাড়ি বলো। ডট নাকি ক্রস? ক্রস হবে। কেন ক্রস হবে? কারণ এদিক বরাবর ভিতরে ঢুকে এদিক বরাবর বের হচ্ছে। সো এই জায়গায় তুমি পাবা হচ্ছে একটা ক্রস। সো তোমাকে এই ইকুয়েশনে এমন কিছু একটা করতে হবে যেন এই দিক বরাবর ডিবির যে অ্যান্সারটা সেটা ক্রস হয় বা এই দিক বরাবর ঢোকে। তখন তারা চিন্তা করলো যে আচ্ছা ওয়েট, এখানে জোগাড় করতে হবে, মানে জোগাড় তো বোঝা যায়, কোনো কিছু ফিক্স করতে হবে, ব্যাপারটা। তো তারা চিন্তা করলো যে আচ্ছা ওয়েট, আমরা কিন্তু চাইলে এখানে আর যেটা, এটাকে অবস্থান ভেক্টর রূপে চিন্তা করতে পারি। কার অবস্থান ভেক্টর? এই পয়েন্টের অবস্থান ভেক্টর। সো এই পয়েন্টের অবস্থান ভেক্টর যদি চিন্তা করো, তাহলে তুমি এই বরাবর আর হ্যাট বলতে পারো। ঠিক আছে, এই বরাবর আর হ্যাট বলতে পারো। এখন আর হ্যাটের ভ্যালু কত? আর হ্যাট কি? আর ভেক্টর বরাবর এই যে আর ভেক্টরটা, অবস্থান ভেক্টরটা একক ভেক্টর। ওকে, তখন তারা চিন্তা করলো যে আচ্ছা ওয়েট, তারা তো ফিক্স করতেছে ব্যাপারটা। এই ডিএলটাকে যদি ভেক্টর ধরি, তাহলে ডিএল ভেক্টরটা কোন দিকে যাবে?
ডিএল ভেক্টরটা যাবে হচ্ছে এই বরাবর, ঠিক আছে। এইবার তারা বললো যে আচ্ছা ওয়েট, আমরা যদি ডিএল ক্রস আর করি, ডিএল ক্রস আর, তাহলে কিন্তু বি এর মনে হয় চলে আসবে। দেখো তো, ডিএল এবং আর এর মধ্যে ক্রস করো, ডিএল এবং আর এর মধ্যে ক্রস করলে ডাইরেকশন কোন দিকে? এই দিক না? ইউরেকা, মিলে গেছে। আবার দেখো কি হলো, তুমি যদি আর ক্রস ডিএল করো, আর ক্রস ডিএল, তাহলে ডাইরেকশন এইদিকে আসে। মিলতেছে? মিলতেছে না। তুমি যদি ডিএল ক্রস আর করো, ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর, এইভাবে গেলে এই দিক বরাবর ডিএল ক্রস আর এর ডাইরেকশন পাওয়া যাচ্ছে। তাহলে এইখানে এসে আমাকে আসলে ডিএল ক্রস আরটা ঠিক করতে হবে। তাহলে এখানে যেটা হবে আইডিএল ক্রস আর, আর নিচে থাকবে আর স্কোয়ার। এখন বলতে পারো যে এইখানে যে আপনি আর দিলেন, এই আরটা কি ঠিক হয়েছে? অ্যান্সার ইজ না, আরটা তো ঠিক হয় নাই, আর হেড দিতে হবে। এবার ঠিক আছে, একক ভেক্টর দিছে, উপরে মান 1, সো মানের কোনো চেঞ্জ হয়নি, ডাইরেকশন পাওয়া যাচ্ছে। সো ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ, মানে এই যে যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে তো ডিএল, তাই না? আর এইদিকে হচ্ছে আর, এটার মধ্যবর্তী কোণ যদি হয় থেটা, তাহলে পরের লাইনে গিয়ে আমরা লিখতে পারবো, সুতরাং ডিবি এর যে ভ্যালু, খেয়াল করো, এইটা ভেক্টর ফর্ম, হ্যাঁ, তারা প্রথমত ভেক্টর ফর্মটাই চিন্তা করেছে বা ভেক্টর ফর্মটাই পেয়েছে, বুঝছো? ভেক্টর ফর্মটাই পেয়েছে তারা বা চিন্তা করেছে, তারপরে সেটাকে স্কেলার ফর্মে বা শুধু ভ্যালু দিয়ে লিখেছে। তাহলে এটা হচ্ছে সমানুপাতিক আই ডিএল, ডিএল ক্রস আর এর ভ্যালু কত? আই ডিএল আর সাইন থেটা, তাই না, বাই আর স্কোয়ার। খেয়াল করে দেখো, এই আর এর ভ্যালু কিন্তু 1, তাহলে আমি এটাকে সরাই 1 লিখি, আইডিএল ইন্টু 1 ইন্টু সাইন থেটা, বা আমরা লিখতে পারি ডিবি সমানুপাতিক আইডিএল সাইন থেটা বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে একটা জিনিস লেখা যায়, সুতরাং ডিবি যেটা সমানুপাতিক সাইন থেটা। এইভাবেই ডিবিটা সাইন থেটার সমানুপাতিক আসছে, এবং এইভাবেই ডিবিটা একটু আগে যেটা বললাম 1 বাই আর স্কোয়ারের সমানুপাতিক আসছে, ঠিক আছে। বইয়ে দেখবা বা বিভিন্ন তুমি লেকচার দেখো, বিভিন্ন ইউটিউবের লেকচার, বিভিন্ন কোর্স আর কি, সবাই কিভাবে শুরু করবে জানো? সবাই শুরু করবে যে দেখো তোমাকে মেনে নিতে হবে এটা আইডিয়াল, এটা তো মানা যায়, এটা তো ইজি। তারা এটাকে মেনে নিতে বলে এবং তারা এটাকেও মেনে নিতে বলবে যে তুমি এটা মেনে নাও, এটা সাইন থেটার সমানুপাতিক, এবং তারা এই ইকুয়েশনে আসবে, তারপর তারা ব্যাক ক্যালকুলেশন করে এই ইকুয়েশনে যাবে। অথচ বায়ার্ড-সেভার্ট কিভাবে করেছে? বায়ার্ড-সেভার্ট করেছে এইভাবে, তারা এটাকে ফিক্স করেছে। কেন ফিক্স করেছে? বি এর ডাইরেকশন যেন ঠিক হয়, এই কারণে। বি এর ডাইরেকশন ঠিক করতে গিয়ে তারা ফিক্স করার পরে পরের লাইনে গিয়ে এটা পেয়েছে, তখন এটা এসছে, ঠিক আছে। তুমি বইয়েও দেখবা, বই খুলে, এখন বই যদি তুমি খোলো বায়ার্ড-সেভার্ট ল, তুমি দেখবা যে তোমাকে এইভাবে বলেছে ডিবি সমানুপাতিক আই, ডিবি সমানুপাতিক ডিএল, ডিবি সমানুপাতিক 1 বাই আর স্কোয়ার, ডিবি সমানুপাতিক সাইন থেটা। তাহলে ওভারঅল মিলে তারপর তারা এটা লিখবে, এবং অনেক পরে তারা ভেক্টর ফর্মে নিয়ে গেছে। তাহলে কি টেক্সটে ভুল আছে? না, টেক্সটে কোনো ভুল নাই। এটাই হচ্ছে একটা ক্লাস এবং টেক্সটের পার্থক্য, এবং এটা যে কোনো বড় বড় বইগুলোতে এইভাবেই পড়ানো হয়, যাতে ইউনিভার্সিটির টিচাররা, এটা কাজ হচ্ছে টিচারের দায়িত্ব যে সেইভাবে পড়াবে, বা সে এই কাহিনীটা বলবে যে বায়ার্ড-সেভার্ট কিসের মধ্যে দিয়ে গেছে বা তারা কিভাবে কি করছে, ঠিক আছে। সব কিছু যদি বইয়ে লেখা থাকে তাহলে তো হতেই, সব কিছু বইয়ে লেখা থাকে না। তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করবো বল? আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। ডিবি সমানুপাতিক আইডিয়াল সাইন থেটা বাই আর স্কোয়ার। তাহলে ডিবিটা হচ্ছে পুরো বি এর একটা অংশ, খেয়াল করবা, পুরো বি কিন্তু না, এইটার জন্য যতটুকু অংশ পাওয়া যায় সেটা ডিবি সমানুপাতিক আইডিয়াল সাইন থেটা বাই আর স্কোয়ার। তো আমি একটা কাজ করি, আমি এটাকে কপি করে রাখতেছি কারণ আমার এই চিত্রটা লাগবে এখনই, আমি জাস্ট এই জিনিসটাকে লিখবো, হ্যাঁ। সো আমি কপি করছি, ডান। আমি হচ্ছে তাহলে এগুলাকে একটু সরাই, তাহলে আমরা যেটা লিখতে পারি,
ওভারঅল যে ওকে, তাহলে ডিবি যেটা সমানুপাতিক আইডিয়াল সাইন থেটা বাই আর স্কোয়ার। ওকে, এখন তুমি এই সমানুপাতিক ধ্রুবক উঠায় চিহ্ন উঠে একটা ধ্রুবক দিতে পারো। সো ধরে নাও ধ্রুবকটা হচ্ছে সি, কনস্ট্যান্ট আইডিয়াল সাইন থেটা বাই আর স্কোয়ার। এই সি এর একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 10⁻⁻7। মানে এই যে ধ্রুবকটা আসবে, ধ্রুবকের ভ্যালু কিভাবে পাওয়া যেতে পারে? কিছুই না, এটাও পরীক্ষালব্ধ। নির্দিষ্ট পরিমাণ কারেন্ট দিয়ে নির্দিষ্ট পরিমাণ অংশের মধ্যে সাইন থেটা পরিমাপ করা হয়েছে এবং এখানে 8 দূরত্বে রাখা হয়েছে, তারপরে বিটা চেক করা হয়েছে। তো যে ভ্যালুগুলো আসছে সেখান থেকে দেখা গেছে সি এর ভ্যালু আলটিমেটলি আসবে 10⁻⁻7। কিন্তু না, জিনিসটাকে আমরা এইভাবে লিখি না, জিনিসটাকে আমরা লিখি হচ্ছে μ0/4π। আর μ0 জিনিসটা কি, খায় নাকি মাথায় দেয়, এটা বুঝতে হবে। তাহলে আগে দেখো μ0 এর ভ্যালু কত হইল। তাহলে μ0 = 4π × 10⁻⁻7। এখন μ0 যেটা, এই জিনিসটা আসলে কি সেটা বুঝতে হবে। এপসাইলন করো তো, সেটা কি ছিল? তড়িৎ ভেদনযোগ্যতা, মানে কোনো একটা বস্তুর মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্র কীরকম ভেদ করতে পারে সেটা বোঝাইতো, রাইট? এই μ0টা হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে দিয়ে চৌম্বক প্রবেশ্যতা বা মিউ যেটা, হ্যাঁ মিউ। আর এখানে শুধু এপসাইলন দিই। নট বলতে বোঝায় শূন্য মাধ্যম। তাহলে μ0 যেটা হচ্ছে সেটা হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। সো এই যে শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা μ0 μ0 বলতে পারো, যা খুশি তাই বলতে পারো, 4π × 10⁻⁻7। এটার একক আছে, হ্যাঁ, এককটা হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। কথা হচ্ছে এককটা কেমনে আসছে, দেখতেছি এককটা কেমনে আসছে। আপাতত খেয়াল করে দেখো যে এই যে আমাদের একটা ধ্রুবক আছে, এই ধ্রুবকটা কত? তাহলে μ0/4π আসলে, ঠিক আছে, μ0/4π। এবং μ0/4π আকারে লেখার পরে তুমি এখানে এটা পাচ্ছ। এখন চৌম্বক প্রবেশ্যতা কীরকম জিনিস খেয়াল করে দেখো। আমি যদি জাস্ট একটু ব্যাখ্যা করি হালকা করে, মনে করো এইটা একটা পদার্থ, কি চৌম্বক বলরেখা মনে করো এটার মধ্যে দিয়ে এইভাবে পাস করতেছে। এগুলো আমরা সব পড়বো, বুঝছো, সবই পড়বো ডিটেলসে এই চ্যাপ্টারে, একটু বলে দিই আর কি। তাহলে এটার একরকম চৌম্বক প্রবেশ্যতা আছে। ধরে নাও আরেকটা পদার্থ আছে যেটা কি করছে, যেটার মধ্যে চুম্বক পাস করছে না, চুম্বক বাইরে দিয়ে যাচ্ছে। তো এটাতে চুম্বক প্রবেশ্যতা কম, এটাতে চুম্বক প্রবেশ্যতা বেশি। এটাতে প্রবেশ্যতা বেশি, লিখে দিই প্রবেশ্যতা বেশি। আমরা কিছুক্ষণের মধ্যে ম্যাথে ঢুকে যাব, হ্যাঁ, আজকে ম্যাথ আছে, 2টা ম্যাথ আছে। প্রবেশ্যতা কম, প্যারা নাই। ওকে, তাহলে μ0/4π বসবে কোথায়? এইখানে যদি বসায় দাও, পরের পেজে গিয়ে আমি জাস্ট এগুলাকে সরাই ফেলি আরেকবার। ডিরেক্ট কেমনে করে তো, হ্যাঁ, তাহলে ডিবি = সমানুপাতিক আইডিয়াল সাইন থেটা বাই আর স্কোয়ার। এর বদলে আমরা লিখতে পারো হচ্ছে, ফাইনালি কি লিখতে পারবো,
মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই r স্কয়ার। তোমাকে এইটা মনে রাখতে হবে, তবে এখানে মনে রাখার কয়েকটা ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে এটা বি এর ক্ষুদ্র অংশ, মানে এটা সম্পূর্ণ বি না, বুঝছো? ওকে, সম্পূর্ণ বি পাইতে গেলে যেটা করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রেশন অফ আইডিয়াল সাইন থিটা বাই r স্কয়ার। এই ইন্টিগ্রেশন সংক্রান্ত প্রবলেমগুলো আমরা নেক্সট দিনে দেখব। যদি ইন্টিগ্রেশন তোমাদের মুখস্থ করা লাগবে না বা কিছুই করা লাগবে না, আমি করব, তোমরা খালি চেয়ে চেয়ে দেখবা, ঠিক আছে? ফাইনালে যে উত্তরগুলো আসবে সেই উত্তরগুলো মনে রাখবো। আজকে নাই, প্যারা নেই। সো আজকে প্রথম দিনের এই প্যারাটা নেই, প্রথম দিনে জাস্ট এইটা। আবারও বলছি, ক্ষুদ্র পাবো, ঠিক আছে? ক্ষুদ্র অংশ পাবো, পরিপূর্ণ পাবো না, কিছু অংশ পাবো। কথা বুঝছো? কিছু অংশ পাবো। তো চলো আমরা কিছু অংশের কয়েকটা ম্যাথ শুরু করি। আচ্ছা, এখানে একটু বলে রাখি, চুম্বক ক্ষেত্র প্রাবল মানে চুম্বক ক্ষেত্র, চুম্বক ফ্লাক্স ঘনত্ব বলা হয় বা চুম্বক আবেশও বলা হয়, একই জিনিস। সো তিনটা ভিন্ন জিনিস না, তিনটাকে মানে বি কে তোমার তিনভাবে বলা যায় বাংলায়: চুম্বক ক্ষেত্র প্রাবল্য, চুম্বক ফ্লাক্স ঘনত্ব বা চুম্বক আবেশ, একই জিনিস। হ্যাঁ, সো তোলো আর কি, তারপরে বলছি। ওকে, 0.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বিশিষ্ট একটি ক্ষুদ্র পরিবাহী তারের ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তার থেকে অবিলম্বভাবে 0.2 মিটার দূরে, এই যে অবিলম্বভাবে, এই কথাটা ইম্পর্টেন্ট, তার থেকে অবিলম্বভাবে 0.2 মিটার দূরে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্য বা এত। সো একটা তার আছে, ওই তারের বা তারটাই আসলে ক্ষুদ্র। তারটা কত? তারটা হচ্ছে 0.5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ক্ষুদ্র পরিবাহী। খেয়াল করো, ক্ষুদ্র কথাটা ইউজ করেছে। সো বুঝে নিতে হবে এটা হচ্ছে ডিএল, ক্ষুদ্র। সো এই ক্ষুদ্র তার থেকে অবিলম্বভাবে মানে 90 ডিগ্রি কোণে, সো এই থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ইজি করে দিয়েছে পি বিন্দুতে, ঠিক আছে? 0.2 মিটার, আর এর ভ্যালু হচ্ছে 0.2 মিটার দূরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, এবং এটা ডিএল দেওয়া আছে, এটা ডিএল দেওয়া আছে। তাহলে ডিবি, ডিবি পাবো। কেন ডিবি পাবো? কারণ হচ্ছে ক্ষুদ্রতাই। ওকে, আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে অবশ্যই সামনে মিউ নট বাই 4 পাই আছে। মিউ নট বাই 4 পাই এর ভ্যালু হচ্ছে 10⁻⁷। আই এর ভ্যালু কত? 1 অ্যাম্পিয়ার। ডিএল এর ভ্যালু কত? 0.5 সেন্টিমিটার। মিটারে কনভার্ট করো। সাইন থিটা, সাইন 90 বা ভ্যালু আসবে 1 এখানে, ডিভাইড বাই আর স্কোয়ার, দূরত্বের উপরে স্কোয়ার। কত দূরত্ব? হচ্ছে 0.2 মিটার দূরত্ব, তাহলে 0.2 স্কোয়ার।
আচ্ছা, তোমাদের বলা হয়নি, এটা আগে বলা উচিত ছিল আমার। সেটা হচ্ছে ম্যাগনেটিজমের বা তড়িৎ, সরি, চৌম্বক চৌম্বক প্রাবল্য বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক আবেশের যে এককটা সেটা হচ্ছে টেসলা, বিজ্ঞানী টেসলার নামে। হ্যাঁ, এবং উনার অনেক কাজ ছিল চৌম্বক ক্ষেত্র বা এগুলা নিয়ে, ভুগিযোগী নিয়ে। তো ওনার ভুগিযোগী না মানে ভালো জিনিস, ওনার অনেক কাজ ছিল, এই কারণে উনার নাম অনুসারে টেসলা দেওয়া হয়েছে। হ্যাঁ, টেসলা নামটা তোমাদের সঙ্গে পরিচিতই আর কি, কারণ এলন মাস্কের কোম্পানি, তোমরা জানো এটা অনেকেই। 0.2 1.25 ইন্টু 10⁻⁻8 ডিবি কিন্তু, হ্যাঁ, নট বি, যেহেতু ক্ষুদ্র। টেসলা, এটা পাওয়া গেল টেসলা। হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি, এটাই অ্যান্সার। হ্যাঁ, এইবার আমরা একটা ম্যাথে যাব। এই ম্যাথটা দেখে আমি খুব মজা পাইছি, যেটা আমি এখন করাবো। কি রিজন আছে? রিজনটা হচ্ছে এই ম্যাথটা, বুঝছো, ইন্ডিয়ান একটা বইয়ের ম্যাথ। তো আমি সবগুলা বই চেক করতেছিলাম ক্লাসের আগে, দেখি যে সিলু স্যারের বইয়ে এক্সাম্পলে এই ম্যাথটা দেওয়া আছে আর কি। হ্যাঁ, চলো। একটি রিজু তার, রিজু মানে কি? রিজু মানে হচ্ছে সোজা, খাড়া বা স্ট্রেইট, সোজা বেসিক্যালি। হ্যাঁ, সোজা। সোজা তারের মধ্যে দিয়ে কি হয়েছে, উত্তর দক্ষিণ বরাবর রাখা আছে এবং তারটির মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওই তারের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য একটা রিজু তার, মনে করো এটা সোজা একটা তার, এই তারটা উত্তর দক্ষিণ বরাবর রাখা আছে। সো এটা উত্তর, এটা দক্ষিণ। হ্যাঁ, উত্তর দক্ষিণ বরাবর রাখা আছে। কারেন্ট প্রবাহিত হচ্ছে কোন দিকে সেটা যদি বলা না থাকে, তাহলে বাই ডিফল্ট একটা জিনিস ধরতে হবে যে উত্তর বরাবরই যাচ্ছে। যে বরাবরটা প্রথমে বলা, উত্তর দক্ষিণ যদি বলে, তাহলে উত্তর বরাবরই কারেন্ট যাচ্ছে আর কি। এই বরাবর তার, এই বরাবরই কারেন্ট। 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। সো কারেন্ট যাচ্ছে হচ্ছে এই বরাবর, আই। হ্যাঁ, এখন ওই তারের 1 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য চিন্তা করো। সো এই যে ধরো এখানে হচ্ছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ডিএল। হ্যাঁ, এই দৈর্ঘ্যের জন্য তারটি থেকে উত্তর পূর্ব দিকে 50 সেন্টিমিটার দূরে। সো পূর্ব পশ্চিম চিন্তা করতে হবে আমাদের। হ্যাঁ, সো এটা হচ্ছে ডিএল। পূর্ব পশ্চিম যদি চিন্তা করো, পূর্ব কোন দিকে হবে? পূর্ব হবে এইদিকে, পশ্চিম হবে এইদিকে। পূর্ব পশ্চিম দিকে কি বলেছে? সরি, উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব, উত্তর পূর্ব মানে মাঝখানে, যে কোনো ডাইরেকশনে, যে কোনো ডাইরেকশনে কত দূরত্বে? 50 সেন্টিমিটার দূরত্বে। সো আর এর ভ্যালু দেওয়া আছে 50 সেন্টিমিটার। এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের, যেহেতু কিছু একটা অংশ, সো এখানে ডিবি পাবো। চৌম্বক ক্ষেত্রের মান এবং ডাইরেকশন বের করতে বলেছে, মান এবং ডাইরেকশন দুইটি। এখন আমাকে বলতে হবে থেটা অ্যাঙ্গেল, ঠিক আছে? থেটা অ্যাঙ্গেল
আমি দুইটা কালার ইউজ করব, তোমরা আমাকে বলবো যে কোনটা ইউজ করতে হবে, ঠিক আছে? কারণ এখানে উত্তর পূর্ব বলে দিয়েছে, তো এটা ইজি তুলনামূলক, কিন্তু এখানে যদি একটা অ্যাঙ্গেল দিত তাহলে একটু গড়বড় হইতো। তো এই কারণে আমি একটু গড়বড়টাকে আগে দূর করি। আমাকে বলো কোনটা ইউজ করব, এই ইয়েলোটা ইউজ করব নাকি এই ব্লুটা ইউজ করব? বলো অ্যাঙ্গেল কোনটা ইউজ করা লাগবে? আবারও বলছি, অ্যাঙ্গেল কোনটা ইউজ করব? এই ব্লুটা ইউজ করব নাকি এই ইয়েলোটা ইউজ করব? ইয়েলোটা ইউজ করব কেন? কারণ ডিএলটা যেটা খেয়াল করো, ডিএল কিন্তু এই বরাবর, ডিএলটা এই বরাবর, আর আর ভেক্টর যেটা এটা কিন্তু এই বরাবর, রাইট? সো আমাকে এই অ্যাঙ্গেলটা ইউজ করতে হবে। এখন এই অ্যাঙ্গেলটা তো সোজা, উত্তর পূর্ব, উত্তর আর পূর্বের ঠিক মাঝামাঝি, তাই না? 45 ডিগ্রি। সেটা নিয়ে প্যারা নেই, এটা তো সোজা বোঝা যায় 45 ডিগ্রি। তাহলে ডিবি যেটা পাবো, আইডিএল সাইন থেটা বাই আর স্কোয়ার, মিউ নট বাই 4 পাই অবশ্যই সামনে থাকবে। মিউ নট বাই 4 পাইয়ের ভ্যালু হচ্ছে 10⁻⁻7। আই এর ভ্যালু কোনটা? 10 অ্যাম্পিয়ার। ডিএল কোনটা? 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, সো এটা হচ্ছে ডিএল। মিটারে কনভার্ট করো, সাইন 90 ডিভাইড বাই, এই 90 কেন, 45 তাই না, ডিভাইড বাই আর স্কোয়ার। আর এর ভ্যালু কত? দূরত্বটা কত ছিল? এই যে 50 সেন্টিমিটার বা 0.5 মিটার স্কোয়ার, তাহলে 0.5 এর উপর স্কোয়ার। বসাও দেখো তো, বসাও দেখি কত আসে। 10⁻⁻2 সাইন 45.5 স্কোয়ার, 2.83 ইন্টু 10⁻⁻8 টেসলা। চেক দাও তো একটু। ওকে, এবার ফাইনাল 1 মিনিট, খালি একটু আমি 1 মিনিট সময় নিব। লেখো যে মিউ নটের একক, এটা করেই শেষ। তাহলে ডিবি যেটা মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন থেটা বাই আর স্কোয়ার। তাহলে মিউ নট ইকুয়াল টু হচ্ছে, যদি মিউ নট বের করতে চাও তাহলে ডিবি ইন্টু 4 পাই ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই আই ডিএল সাইন থেটা। এককগুলা বসাও। ডিবির একক হচ্ছে টেসলা, 4 পাই আর স্কোয়ার, 4 পাইয়ের কোনো একক নেই, এটার মিটার স্কোয়ার। কারেন্টের একক হচ্ছে মিটার, অ্যাম্পিয়ার, কি বলতেছি, কারেন্ট একক অ্যাম্পিয়ার। ডিএল হচ্ছে মিটার, সাইন থেটার কোনো একক নেই, তাহলে এককটা হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ঠিক আছে, একক। সো এইভাবে এককটা আসে। কথা বুঝিয়াছ? এইভাবে এককটা আসে 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আসার আগে তোমরা শোনো, যাদের কলেজের আছে তাদের তো পড়তে হবে ডিটেলসে, যাদের কলেজে নাই এইটুকু একটু মনে করে এসো, তাইলে হবে। ঠিক আছে, আপাতত এইটুকু মুখস্থ বলবো না, মনে করে এসো, মনে রাখতে হবে এটা। হ্যাঁ, এই চ্যাপ্টার পড়ার জন্য এটা একটু মনে রেখো, তারপরে এসো, তাহলে হবে। আর হচ্ছে আর কি মনে রাখবা, এই ডান হাতের যে নিয়মগুলা, এগুলো আমার মনে হয় যে এটা খুব ইজি, এটা পারবা। তবুও ডান হাতের নিয়ম যদি কারো মনে হয় যে ভুলে ঠুলে যাবা, তাহলে একটু দেখে এসো আর কি ডান হাতের নিয়মগুলো, বুঝছো? তাইলেই হবে। আর ডট ক্রস তো বোঝা যায়, এটা ভোলার জিনিস না,
ডট ক্রসের ব্যাপারগুলো। এই তো, আমাদের আর তেমন কিছু লাগবে না নেক্সট ক্লাসে, জাস্ট হচ্ছে বায়ার সাভার্ট লয়ের সূত্রটা লাগবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমি ডাউট সেশনও রাখবো। সো দেখা হবে নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।